আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম ওয়ান্স এগেইন। সো আজকে আমরা হচ্ছে 250 গ্র্যান্ড ফিনালে সিলেবাসটা দেখব। অ্যান্ড আজকের এই ভিডিওটা, এই লেকচারটা এমন একটা কমপ্রেসড লেকচার হবে যেই লেকচারটা দেখার পর আপনাদের আর কিছুই করা লাগবে না, আপনারা ডিরেক্ট লেকচার দেখে হচ্ছে এক্সাম দিতে বসতে পারেন। সো আমরা ওইভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কি পয়েন্টস এবং প্রত্যেকটা কর্নার কেস দেখার ট্রাই করব। অ্যান্ড আমাদের টার্গেট, আমাদের সিইসি 250 এক্সাম প্রবাবলি 60 মার্কসের হবে। সো প্রত্যেকটা সেকশন থেকে আমাদের কিন্তু 20 মার্কস করে থাকবে, প্রত্যেকটা সেকশনের ওয়েট হবে 20 মার্কস। অ্যান্ড আমাদের টোটাল 3টা সেকশন থাকবে, 3টা মেইন টপিক। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আমাদের থেভনিনস রেজিস্ট্যান্স বা থেভনিনস ভোল্টেজ অথবা নর্টনস রেজিস্ট্যান্স বা নর্টনস কারেন্ট। সো এইখানে হচ্ছে আমাদের খুব বেশি জিনিস নাই, জাস্ট একটা টপিক, হয় থেভনিন বা নর্টন আসবে, যেটাই আসুক না কেন আমাদের প্রসেস সব কিছুই সেম। সো এখান থেকে আমাদের 20 মার্কস আসবে। দেন হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, অ্যান্ড দেন যে টপিকটা আসে সেটা হচ্ছে আমাদের এসি অ্যানালাইসিস। সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা টপিকই আমাদের যেই মেইন কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এবং কালকের এক্সামের জন্য সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমাদের এই পুরো লেকচারটা থাকবে। সো হাইলি রেকমেন্ডেড যে এই ভিডিওটা না দেখে শুধুমাত্র নোটস দেখলে অনেক কিছুই বোঝা হবে না, অনেক কিছুই আনকভার থাকবে। ভিডিওর সাথে সাথে নোটসটাও দেখাটা খুবই খুবই রেকমেন্ডেড। সো অ্যান্ড দিস ইজ probably the only thing you will need to prepare for the 250 exam. এর বাইরে একটা জিনিসও দেখা লাগবে না। এভরিথিং, ফর্মুলা থেকে শুরু করে, গাইডলাইন থেকে শুরু করে, কিভাবে আমরা 60-তে 60 পাবো, দিস ইজ আ গ্যারেন্টিড ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের সবচেয়ে ইজি যেই জিনিসটা আমাদের 250 এক্সামে আসবে সেই ইজি টপিকটা নিয়ে আমরা শুরু করব। সো আমাদের মেইনলি যে 3টা টপিক আসবে সেই 3টা টপিক থেকে সবচেয়ে ইজিয়েস্ট টপিক হচ্ছে এসি অ্যানালাইসিস। সো এইখানে আমাদের 15 মার্কস থেকে 15 মার্কস আসবে একদম র মার্কস, যেইটার মধ্যে আমাদের 12 মার্কস একদম 100% গ্যারান্টি আমরা দিতে পারি। বাকি 3 মার্কস থাকবে আমাদের ক্যালকুলেশন, আমরা ওটাতে যাব। বাট আমাদের মেইন টার্গেট হবে এসি অ্যানালাইসিস থেকে আমাদের যে 20 মার্কস থাকবে ইনক্লুডিং দ্য বোনাস 5 মার্কস, আমাদের এই 20 মার্কসই আমাদের টার্গেট থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা এসি অ্যানালাইসিস দিয়ে শুরু করতেছি। সো এখানে আমাদের যেইটা আমরা যদি দেখি এসি অ্যানালাইসিসে, সো আমাদের হচ্ছে কয়েকটা ফর্মুলা আছে। তো ফার্স্ট অফ অল আমরা একটু ফর্মুলাটা গো থ্রু করি। তো এখানে মেইনলি আমাদের একটা সার্কিট দেওয়া থাকে, অ্যান্ড সার্কিটের মধ্যে আমরা জানি কি কি এলিমেন্টসগুলো থাকে। সার্কিট এলিমেন্টস বলতে আমরা জানি রেজিস্টরস থাকে, আমাদের হচ্ছে ক্যাপাসিটরস থাকে, ইন্ডাক্টরস থাকে এবং আমাদের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো তো আমাদের থাকবেই। এসি অ্যানালাইসিসে আমাদের কোনো ধরনের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে না। সো আমাদের এসি অ্যানালিসিসের যেই কোশ্চেনটা আমরা 250 এক্সামে দেখব প্রত্যেকটাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে এবং আমাদের সার্কিট এলিমেন্টসগুলো থাকবে। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। সো আমরা দেখি আমাদের এখানে কাজটা কি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা জিনিস থাকে। সো এইটা বেসিক্যালি আমাদের ভোল্টেজ সোর্স, যেগুলো ভোল্টেজ সোর্স আমরা কাদেরকে বলি, যেগুলো আমাদের সার্কুলার দেখতে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো এখানে যদি আমাদের সার্কুলার কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটা হয়তো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো ভোল্টেজ সোর্স থাকুক না কেন, কারেন্ট সোর্স থাকুক না কেন, এতদিন আমরা দেখছি যে ভোল্টেজ কারেন্ট সোর্সের ভ্যালুগুলো কীরকম হতে পারে, 5 ভোল্ট, 2 ভোল্ট, বা হচ্ছে কারেন্ট সোর্স থাকলে 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের এসি অ্যানালাইসিসে এখানে হচ্ছে আমাদের এই জিনিসটাকে একটা কমপ্লেক্স রিপ্রেজেন্টেশনে দেওয়া হবে। সেই রিপ্রেজেন্টেশনটা দেখতে অনেকটা এরকম, অর্থাৎ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে আমাদের ফেস। ওমেগার আরও কিছু ফর্মুলা আছে, যেমন ওমেগা ইজ ইকুয়ালস টু 2πf, এগুলো আমরা ফিজিক্সে দেখে আসছি। আর এফ হচ্ছে আমাদের 1/t। সো এই জিনিসগুলো থাকলো। আমরা হচ্ছে ডিরেক্টলি এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেজিস্টরস, ক্যাপাসিটরস, অথবা আমাদের এটাকে এল দিয়ে ইন্ডাক্টর বোঝানো হয়। সো ইন্ডাক্টরের যেই আমাদের ইউনিট সেটাকে আমরা বলি হেনরি। সো এখানে আমরা দেখতেছি এইচ আছে, এটাতে আমরা বলতেছি ইন্ডাক্টরের ইউনিট। সো এখানে কি আছে মেইনলি, আমাদের যদি সার্কিটে
এসি অ্যানালাইসিসে আমাদের এক্সামে একটা সার্কিট দেওয়া থাকবে এবং সার্কিটের কয়েকটা এলিমেন্ট থাকবে হচ্ছে আমাদের কি ফর্মে, কয়েকটা এলিমেন্ট আমাদের নর্মাল ফর্মে থাকবে, আর কয়েকটা এলিমেন্ট আমাদের কমপ্লেক্স ফর্মে থাকবে। আমাদের কাজ হবে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা হচ্ছে কমপ্লেক্সে আমাদের নিয়ে যাব, কারণ আমাদের যে ক্যালকুলেশনটা করব সেটা সব কিছুই আমরা হচ্ছে কমপ্লেক্স রেজিস্ট্যান্সে করব। সো আমাদের যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে আর ওহমের, সেটাকে আমরা লিখতে পারবো আর অ্যাঙ্গেল 0 ওহম। সো এখানে বেসিক্যালি এইটা লেখা আর শুধু আর ওহম লেখা কিন্তু সেম কথা। সো আমরা ক্যালকুলেটারে আমাদের যদি হিসাব যখন আমরা ক্যালকুলেশন যখন আমরা করব 2 অ্যাঙ্গেল 0 লেখা আর 2 লেখা কিন্তু সেম শিট, রাইট? সো এখন আমরা আসি আমাদের হচ্ছে যদি কোনো ক্যাপাসিটরস থাকে সেই ক্ষেত্রে সেটাকে কনভার্ট আমরা কেমনে করব। যদি কোনো ক্যাপাসিটর থাকে সেই ক্ষেত্রে আমরা কনভার্ট করার সিস্টেম হচ্ছে 1/ωc অ্যাঙ্গেল -90 ডিগ্রি। সো এখানে কিন্তু একটা দেখার বিষয় যে আমাদের ক্যাপাসিটরসের সব সময় অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি হয়। এই জিনিসটাই আমরা কিন্তু লিখতে পারতাম, আচ্ছা এটা পরে আমরা বলবো। আর হচ্ছে আমাদের যে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরকে আমরা কমপ্লেক্স রেজিস্ট্যান্সে কনভার্ট করার জন্য আমরা কি লিখি ওমেগা ইন্টু এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এই কয়টা ফর্মুলা হচ্ছে আমাদের একদম এসি অ্যানালাইসিসে মুখস্থ রাখতে হবে, না হলে আমরা কোনোভাবেই কনভার্সন করতে পারবো না। সো আমরা ডিরেক্ট এখন কোশ্চেনে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমাদের ফল 2022 এর একটা কোশ্চেন আমরা দেখতেছি, অ্যান্ড এই কোশ্চেনে আমাদের কি বলছে। সো এসি অ্যানালাইসিসের কোশ্চেনটা দেখতে ঠিক এক্স্যাক্টলি এখানে যেরকম আছে এরকম হবে। সো এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে আমাদের ফার্স্ট অফ অল বলছে, কোশ্চেনটা বলছে যে ফাইন্ড Vx ইন দ্য সার্কিট বিলো অ্যান্ড হিন্ট দিস ইজ সুপারপজিশন প্রিন্সিপাল। সো আমরা ছোট করে আগে জানি সুপারপজিশন প্রিন্সিপালটা আসলে কি। সো যেহেতু আমাদের এটা এক্সক্লুড করে দেওয়া হয়েছিল মিডের সিলেবাস থেকে, সুপারপজিশন প্রিন্সিপাল বেসিক্যালি কিছুই না, আমাদের একটা সার্কিটে যদি মাল্টিপল সোর্স থাকে, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন আমরা সুপারপজিশন প্রিন্সিপালে যেটা করি একবার একটা সোর্স দিয়ে পুরো সার্কিটটা সলভ করি। লেটস সে আমাদের একটা সার্কিটে হচ্ছে 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তো আমরা কি করি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে পুরো সার্কিটটা সলভ করি, অ্যান্ড যখন একটা নেই তখন আরেকটা আমরা কিল করে দিই, আর এরপরে কি করি আরেকটা পার্টে আমরা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে করি, দেন দুইটাকে আমরা অ্যাড করে দিই। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল। সো এখন এসি অ্যানালাইসিসে কেন আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল লাগবে সেটা নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আমরা সার্কিটের চেহারাটা ভালো করে দেখি। সো সার্কিটে আমাদের এখানে এই ভিএক্সটা মেইনলি বের করতে বলা হয়েছে, বাট আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমাদের কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সো প্রথম স্টেপ হচ্ছে এখানে কয়টা ডিফারেন্ট ওমেগা আছে, আমাদের ওমেগাটা কোথায় আছে সেটা কিভাবে জানবো। ওমেগা থাকবে যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ঠিক সেখানেই হচ্ছে আমাদের ডিফারেন্ট ওমেগা থাকবে। তো আমরা যদি একটু ভালো করে দেখি, এইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স চেনার উপায় হচ্ছে সেটা একটা সার্কুলার শেপে থাকবে, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো আমার এই কোশ্চেনে 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখন 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা মানে কি, 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা মানে হচ্ছে আমার 2টা ডিফারেন্ট ওমেগার ভ্যালু থাকবে। এখন কথা হচ্ছে নট নেসেসারি যে আমার 2টা ডিফারেন্ট ওমেগারই হইতে হবে, 2টা সেম ওমেগাও হইতে পারে। এখানেও ওমেগার ভ্যালু যত, এখানেও ওমেগার ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেমই হইতে পারে। সেই ক্ষেত্রে আমার কাজটা কিন্তু খুবই সোজা হবে, তখন আমার 2টা পার্টে সলভ করা লাগবে না, তখন আমার যেহেতু ওমেগার ভ্যালুটা সেম আমি একটা সার্কিট দিয়ে সলভ করতে পারবো। বাট এখন এই যে কোশ্চেনটা এখন আমাদের সামনে আছে, সেই কোশ্চেনে কিন্তু আমরা দেখব যে 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। সো আমি ফার্স্ট যে জিনিসটা বুঝলাম যে এখানে আমার 2টা ওমেগার ভ্যালু হইতে পারে, সেমও হইতে পারে ডিফারেন্ট হইতে পারে। নেক্সট স্টেপের কাজ হচ্ছে আমার ওমেগার ভ্যালু কত সেইটা বের করা। তো আমি দেখলাম এখানে যে ভোল্টেজ সোর্স আছে, কিভাবে বুঝলাম ভোল্টেজ সোর্স, কারণ এখানে প্লাস মাইনাস দেওয়া, আর এই যে এই সাইনটা দিয়ে আমরা বুঝি যে এটা একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স। সো যেটাই হোক না কেন এটা একটা ভোল্টেজ সোর্স। সো ভোল্টেজ সোর্সের পাশে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে 20 cos 50t + 60 ডিগ্রি, যেটা অনেকটা আমাদের এই যে ইকুয়েশন আছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এইটার মতন কিন্তু অনেকটা দেখতে। তো এই যে এইটার সাথে আমরা এখন এই ইকুয়েশনটা মিলাবো। প্রথম কথা, এখানে অনেক জায়গায় আমরা কস দেখব,
অনেক জায়গায় আমরা সাইন দেখব। সো সাইন থাকুক বা কস থাকুক, আমাদের কাজ হবে যে কোনো একভাবে আমরা সবগুলো ম্যাথ শিখবো, তাহলে আমরা এক্সাম হলে গোলাবো না। সো আমি যদি এখানে কস দিয়ে হিসাব করি, আমার খেয়াল রাখতে হবে সার্কিটের অন্য যেই সোর্সের ওমেগার ইকুয়েশনটা আছে সেটাও যাতে কস দিয়ে থাকে। আর আমি যদি চিন্তা করি না, আমি সবসময় সাইন দিয়েই চিন্তা করব, তাহলে এই কসটাকে আমি খুব ইজিলি সাইনে কনভার্ট করতে পারবো। তো সাইনে কিভাবে কনভার্ট করি, সাইন থেটাতে যদি কনভার্ট করতে চাই তাহলে আমি এই অ্যাঙ্গেলের সাথে আমার কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাডিশন করতে হবে। সো আমি এটাকে আর একটু মডিফাই করে লিখতে পারতাম 20 সাইন 50t প্লাস 90 ডিগ্রি তার সাথে 60 ডিগ্রি যোগ, তাহলে 90 আর 60 যোগ হয়ে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা দাঁড়াবে 150 ডিগ্রি। সো এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। সো এই ম্যাথে যেহেতু এখানে কোনো সাইনের হিসাব নাই বা ডিফারেন্ট কস সাইন নাই, এই ম্যাথে আমি কস দিয়েও করতে পারি, সাইন দিয়েও করতে পারি, আমার যেটা ইচ্ছা আমি সেভাবেই করব। বাট আমার যদি অন্য ম্যাথে ডিফারেন্ট ইকুয়েশন থাকে, একটা কস দিয়ে থাকে সাইন দিয়ে থাকে, অবশ্যই আমাকে দুইটা সেম প্যারামিটারে আনতে হবে। এখন আসি আমাদের এখানে এই জিনিসটা দিয়ে আসলে কি বুঝলাম, এখান থেকে আমি ওমেগার ভ্যালু কিভাবে বের করব। আচ্ছা, এখান থেকে ওমেগার ভ্যালু আমরা কিভাবে বের করব, সেটার জন্য আমাদের বুঝতে হবে যে আচ্ছা, ওমেগার ভ্যালু আমরা কিভাবে বের করব, আমাদের ইকুয়েশনে আমাদের টি এর যে কোএফিশিয়েন্ট সেটাই হচ্ছে আমার ওমেগার ভ্যালু। তাহলে আমি কি বললাম, আমাদের ইকুয়েশনের মধ্যে টি এর যে কোএফিশিয়েন্ট, আমরা যদি ইকুয়েশনটা দেখি এই যে দেখো ওমেগা টি, সো টি এর কোএফিশিয়েন্টটাই হচ্ছে আমাদের ওমেগা। সো এইখানের ইকুয়েশনে আমাদের টি এর কোএফিশিয়েন্ট কত, 50। সো 50 হচ্ছে আমার এখানের ওমেগার ভ্যালু। সো আমরা কিন্তু একটা ওমেগার ভ্যালু পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে, আমার এখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল যেখানে হচ্ছে আমার এখানে 10 অ্যাম্পিয়ার লেখা। সো এখানে কিন্তু আমাদের কমপ্লেক্স ফর্মে লেখাই নেই, আমাদের সব কিছু কিন্তু সিম্পল ফর্মে লেখা, যেহেতু এতদিন আমরা যেভাবে শিখে আসছি সেভাবেই লেখা আছে। সো এইখানে ওমেগার ভ্যালুটা বেসিক্যালি কত হবে, 0 হবে, রাইট? সো এবার বুঝতে পারছি, তাহলে আমার এখানে দুইটা ডিফারেন্ট ওমেগার ভ্যালু আছে, একটা ভ্যালু হচ্ছে আমাদের 50 আর একটা ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমাদের এখানে টোটাল দুইটা সার্কিট আঁকা লাগবে। এখন দুইটা সার্কিটে দুইটা ডিফারেন্ট ওমেগা দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, এবং এই কারণে আমাদের সুপারপজিশন প্রিন্সিপালটা লাগবে। আচ্ছা, আরেকটা কারণ কেন লাগবে, কারণ হচ্ছে আমি ওমেগা ইজ ইকুয়ালস টু 50 দিয়ে যদি সলভ করা শুরু করি, তাহলে আমার এই প্রত্যেকটা সার্কিট এলিমেন্টকে আমাকে কি করতে হবে, কমপ্লেক্স রেজিস্ট্যান্সে নিয়ে যেতে হবে, রাইট? সো কমপ্লেক্স রেজিস্ট্যান্সে নিয়ে যাওয়ার ফর্মুলা কিন্তু এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো আমি এখানে ওমেগার যে ভ্যালুগুলো আছে সেখানে কিন্তু আমার ওমেগার ভ্যালুটা বসাইতে হবে। তো এখন আমি যদি ফার্স্টে ওমেগার ভ্যালু আছে 50 আর একটা আছে 0, তো আমি এখানে 50 বসাবো না 0 বসাবো, এই কারণে বেসিক্যালি আমার সুপারপজিশন প্রিন্সিপালটা লাগবে, যেখানে আমি পুরো সার্কিটে ওমেগা সমান সমান 50 দিয়ে সবগুলো সার্কিট এলিমেন্টকে কমপ্লেক্স রেজিস্ট্যান্সে কনভার্ট করব। দেন হিসাব নিকাশ করার পর আমি কি করব, আমাকে Vx বের করতে বলছে, আমি Vx-টা বের করব। দেন Vx বের করার পরে এটা হবে আমাদের পার্ট 1। পার্ট 2 তে আমরা ওমেগা ইজ ইকুয়ালস টু 0 দিয়ে আমরা পুরো সার্কিটটা সলভ করব, সবগুলো কমপ্লেক্স রেজিস্ট্যান্স বের করব। দেন আমরা ওখান থেকে আমরা Vx ডাবল প্রাইম বের করব। সো এই Vx প্রাইম আর এই Vx ডাবল প্রাইমকে যদি আমরা এডিশন করে দিই, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা চাওয়া হয়েছে আমরা সেটা পাবো। বেসিক্যালি এই কারণে আমরা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালকে এসি অ্যানালাইসিসে আমরা ইউজ করব। ক্লিয়ার? তো এখন আমরা ম্যাথের প্রসিডিওরে চলে যাই। সো ম্যাথের ফার্স্ট স্টেপ হচ্ছে, আমাদের এত কথা কিন্তু আমাদের লেখা লাগবে না পরীক্ষার হলে, যে এখানে কয়টা ওমেগা আসছে, আমরা সার্কিট ড্র করব, এগুলা জাস্ট হচ্ছে বোঝানোর উদ্দেশ্যে বলা হচ্ছে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা পুরো সার্কিটটা আঁকলাম, অ্যান্ড পুরো সার্কিটটা আঁকার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পুরো সার্কিটে আমাদের এখানে আমাদের দেখতেছি যে এই যে ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে কাজ করতেছি, রাইট? আমাদের ওমেগা ইজ ইকুয়ালস টু 50, মানে আমি এই ভোল্টেজ সোর্সটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার সোর্স কিন্তু দুইটা ছিল। তো আমি কি বলছিলাম, যখন আমি এই সোর্সটা নিয়ে কাজ করব, রেস্ট অফ দ্য সোর্সকে আমরা কি করে দেব, কিল করে দেব। এখন কিল করা মানে কি, ভোল্টেজ সোর্সকে আমরা কিল করতে হইলে জাস্ট এটাকে কি করে দিই,
শর্ট করে দিই, বাট কারেন্ট সোর্সকে কিল করতে হলে কিন্তু আমরা কি করি, ওপেন করে দিই, রাইট? সো এই জিনিসটা এখানে করা হয়েছে। আমি যেহেতু এই সোর্সটা নিয়ে কাজ করতেছি, আমার কাজ হবে আমি আরেকটা কারেন্ট সোর্স যেটা আছে সেটাকে আমি কি করব, কিল করব। তো কিল আমি কারেন্ট সোর্সকে করতেছি, সো কারেন্ট সোর্সকে কিল করার জন্য আমার কি করতে হবে, দুইটা এন্ড দিয়ে আমাদের ওপেন করে দিতে হবে, রাইট? সো এখন যদি আমি দুইটা এন্ড ওপেন করে দিই তাহলে সার্কিটটা আমার ঠিক এরকম দেখতে হবে। এই ক্যালকুলেশনগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, এগুলো এখন দেখার দরকার নেই, বাট আমাদের সার্কিটটা কিন্তু রাফলি এরকম হবে। এখন আমি সার্কিটটা আঁকার পর আমার শুরুতেই ক্যালকুলেশনে যাওয়া যাবে না, আমাকে বুঝতে হবে যে সার্কিটটা আমি ঠিক মতন কমপ্লিট করছি কিনা। তো আমি যদি দেখি এই সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখান দিয়ে আমি ওপেন করে দিছি, তো আমার যদি কারেন্টটা এই ভোল্টেজ থেকে তো কারেন্টটা যাবে, তাই না, প্লাস দিয়ে কারেন্টটা বের হবে, তো কারেন্টটা এখান দিয়ে বের হয়ে এখান দিয়ে বের হয়ে কারেন্টটা কি কখনো এই রাস্তাটা চুজ করবে? কেন করবে না? কেনই বা করবে? কারণ কারেন্টটা যদি এখান দিয়ে যাওয়া শুরু করে তাহলে এখান দিয়ে কিন্তু জিনিসটা ওপেন, অর্থাৎ কারেন্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কিভাবে, এখানে মাঝে দিয়ে আমি একটা সমুদ্র দিয়ে দিছি, মাঝে দিয়ে আমি একটা সমুদ্র দিয়ে দিছি, যেই কারণে সে কিন্তু এই এন্ড থেকে ওই এন্ডে যেতে পারবে না। সো কারেন্টটা কখনোই এই রাস্তাটা চুজ করবে না। সো এই রাস্তাটা যেহেতু চুজ করবে না, এই পুরা জিনিসটার কিন্তু কোনো ভ্যালু থাকলো না, যেহেতু এদিক দিয়ে কারেন্ট যাবে না। সো আমার পুরা সার্কিটে এই যে পার্টটা আছে, যে পার্টটা আমি ওপেন করে দিছি, এই পার্টটার কারণে এই রেজিস্টারটাও কিন্তু কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সের হিসাব আমরা করব না। সো আমাদের এর বাকি যেই পুরা পার্টটা আছে আমরা এই পুরা পার্টের হিসাবটা এখন করব। ক্লিয়ার? সো এই জিনিসটা আমরা বুঝছি। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা এখন যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে আমরা কমপ্লেক্স ফর্মে নিয়ে যাব। সো আমরা এখন দেখি কিভাবে কমপ্লেক্স ফর্মে নিয়ে যেতে হয়। সো আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে এই ইকুয়েশনটা ছিল, যেইটাকে আমি কি করলাম, আমি বলছিলাম যে আমি সবসময় সাইন দিয়ে হিসাবটা করব। এটা আমার ইচ্ছা, আমি সাইন দিয়ে করব। এই ম্যাথের জন্য কোনো ম্যাটার করতেছে না, কারণ আমি সাইন করি কজ করি, দিন শেষে আমার এই পাশের যে সোর্সটা ছিল সেখানে ওমেগার ভ্যালুটা 0। সো এখানে কোনো সমস্যা নেই, বাট অন্যান্য ম্যাথে সমস্যা হতে পারে। তো সেই কারণে আমি হচ্ছে সাইন দিয়ে সবকিছু শিখতে চাই। সো আমি কি করলাম, এটাকে সাইনে কনভার্ট করলাম, সাইনে কনভার্ট করার পর এটা আসে। এখন আমরা ভোল্টেজ সোর্সটাকে কিন্তু কমপ্লেক্স ফর্মে নিতে হবে। সেটা নেওয়ার সিস্টেমটা কি ছিল, এই যে এ অ্যাঙ্গেল ডেল্টা। সো আমার এ মানে কি, এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। এখানে এই ইকুয়েশনে অ্যামপ্লিটিউড কিন্তু 20। সো 20 অ্যাঙ্গেল ডেল্টাটা ভ্যালু হচ্ছে 150। সো কত হবে, 20 অ্যাঙ্গেল 150। এই জিনিসটা কিন্তু খুবই কেয়ারফুল, কারণ আমি যদি এই জিনিসটা, এই ম্যাথে সমস্যা নেই, বাট অন্য ম্যাথে ধরুন একটা হচ্ছে সাইন আছে একটা কজ আছে, আমি চিন্তা করলাম ও সমস্যা নেই, আমি এখানে 20 অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। কারণ আমাকে খেয়াল রাখতে হবে দুইটা ইকুয়েশনই সেম প্যারামিটারে আছে কিনা। দুইটা ইকুয়েশন সেম প্যারামিটারে আসার আগেই যদি আমি ওমেগার ভ্যালুটা হচ্ছে এখানে লিখে ফেলি 20 অ্যাঙ্গেল যেটা লিখবো সেটা, তাইলে কিন্তু আমার ম্যাথটা ভুল হয়ে যাবে। অ্যান্ড এখানে ভুল হওয়ার কারণে কিন্তু আমার বাকি কমপ্লেক্স রেজিস্ট্যান্স এর ভ্যালুগুলো হচ্ছে ভুল হওয়া শুরু করবে। তো আমাদের খুব ভালো মতন খেয়াল রাখতে হবে যে দুইটাই সেম প্যারামিটারে আছে কিনা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা। তো আমি এখানে আমার কি আসলে এটার কমপ্লেক্স ফর্মটা হবে 20 অ্যাঙ্গেল 150 ডিগ্রি। এটা গেল। এখন আসি আমার এখানে একটা রেজিস্টর আছে। তো রেজিস্টরের যে ফর্মুলা সেটা ছিল আর অ্যাঙ্গেল 0। সো এখানে 0 লেখা না লেখা সেম কথা, আমরা জাস্ট এটা কমপ্লেক্সে করতেছি, এটা বোঝানোর জন্য লিখলাম 5 অ্যাঙ্গেল 0। সো এখানে 0 লিখে ক্যালকুলেশন করা আর না লিখে করা কিন্তু টোটালি সেম কথা। এখন আসি এখানে একটা রেজিস্টর ছিল যেটারও সেম ভ্যালু 5 অ্যাঙ্গেল 0। এখানে একটা রেজিস্টর যেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সো এটা কিন্তু আমি লিখবো না। এইটার জন্য কিন্তু আমার মার্কস আছে যে আমি এটা বুঝতে পারছি কিনা যে এখানে এর রাস্তাটা এখানে কমপ্লিট না, সো কারেন্ট এখান দিয়ে ঢুকবেই না, রাইট? সো এটাও যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রেও কিন্তু আমার পার্শিয়াল কিছু মার্কস যাবে, কারণ আমি বুঝতেই পারি নাই যে আমার এখানে আমার ক্যালকুলেশনটা হবে না। এরপর আসি আমার এখানে এটাকে আমরা বলি ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরটা অনেকটা এরকম অনেক বেশি কনজাস্টেড ভাবে থাকবে কয়েলগুলা। সো এই ইন্ডাক্টরের ভ্যালুটা আছে 10 হেনরি। এইচ দিয়ে আমরা কি বলি, হেনরি বলি। সো 10 এইচ। সো এটাকে আমরা কনভার্ট করার সিস্টেম হচ্ছে ওমেগা ইনটু এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এখানে ওমেগার ভ্যালুটা কত, এই পার্টের জন্য, এই স্পেসিফিক পার্টের জন্য আমি ওমেগার ভ্যালু ধরছি 50। সো আমার হবে 50, আর এল মানে হচ্ছে আমার এখানে ভ্যালুটা কত ছিল, 10 ছিল। সো 50 ইন্টু 10
অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। তো আমার অ্যান্সারটা কত আসে 500 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমার ইন্ডাক্টরের কমপ্লেক্স ফর্মে এখন চলে গেছে। এরপরে আমার এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরে কত আছে 4 এইটা, রাইট? সো এখন এটাকে আমরা কি ইউনিট বলি, এটাকে আমরা মিউ বলতে পারি। সো এই মিউটাকে আমরা ফ্যারাডে কনভার্ট করতে হবে, সেটার জন্য কি করতে হবে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি কি করব 4 × 10⁶ ফ্যারাড লিখব। এখন এইটা হচ্ছে আমার কিসের ভ্যালু, ক্যাপাসিটেন্সের ভ্যালু, কিন্তু এটাকে কমপ্লেক্স ফর্মে কিভাবে নিয়ে যেতে হয় ওমেগা সি অ্যাঙ্গেল -90 ডিগ্রি। সো আমার ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের 50। সো 50 × 4 × 10⁶ অ্যাঙ্গেল -90 ডিগ্রি, রাইট? সো এখন এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে, রাইট? এখন এখানে একটা কথা আছে, এখানে খুবই না, এখানে কোনো কথা নেই, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা, রাইট? সো এইটাও আমাদের কমপ্লেক্স ফর্মে লেখা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা দেখব যে আমাদের কোনো কিছু বাদ হয়েছে কিনা। আমাদের কিন্তু আর কোনো কিছু বাদ নাই। সো আমরা পুরো জিনিসটা করে ফেলছি। এখন কথা হচ্ছে, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে এই ভ্যালুটা, এই হিসাবটা যখন আমি করব আমার কিন্তু ক্যালকুলেটারে যাওয়া লাগবে। তো ক্যালকুলেটার আমার সবসময় 250 এক্সামে ক্যালকুলেটারটা সবসময় না, যখন আমি এসি অ্যানালাইসিস করব তখন আমার ফার্স্টে কমপ্লেক্স মোডে নিতে হবে। কমপ্লেক্স মোডে নেওয়ার সিস্টেম হচ্ছে মেনু বা সেট আপে টিপ দিব, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে 2 এ চাপ দিব। মেনু সেটআপে যাওয়ার পর 2 এ চাপ দিব, 2 এ চাপ দিলে কমপ্লেক্স ফর্মে যাবে এন্ড অটোমেটিক এটা ডিগ্রি ফর্মে দেওয়াই থাকে। তো আমার যে কোনো ক্যালকুলেশন এখানে, ফর ইনস্ট্যান্স আমি এখানে এই ক্যালকুলেশনটা করলাম, ঠিক আছে, আমি এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করলাম, আমার অ্যান্সারটা কিন্তু একটা ইমাজিনারি নাম্বারে আসবে। অ্যান্ড এরপরে এটা কিন্তু আমার আর থেটাতে আসে নাই, এটাকে আর থেটাতে নেওয়ার সিস্টেম হচ্ছে আমি অ্যান্সারটা আসার পরে অপশনে টিপ দিব, দেন স্ক্রোল ডাউন করব, দেন হচ্ছে আমি দেখব আর অ্যাঙ্গেল থেটা নামে 1 নম্বরে একটা অপশন আছে, আমি 1 এ টিপ দিলে আমার অ্যান্সারটা তখন আর অ্যাঙ্গেল থেটাতে চলে আসবে, রাইট? সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটা বুঝলে আমার এই ফার্স্ট পার্ট ওমেগা 50 ভ্যালুর জন্য আমার ফার্স্ট পার্টের সবগুলা বের ক্যালকুলেশন কিন্তু কমপ্লেক্সে নেওয়া শেষ। এখন আমার ফাইনাল সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে। সো আমি যে এতক্ষণ ধরে যা করলাম তা সেটার সামারি হচ্ছে এটা। আমি এতক্ষণ ধরে প্রত্যেকটা রেজিস্টার, আচ্ছা আরেকটা কথা, আমি যখনই কমপ্লেক্স ফর্মে নিয়ে যাব আমার সবগুলা, সেটা ইন্ডাক্টর হোক ক্যাপাসিটর হোক, সেটাকে আমি কি করলাম কমপ্লেক্স রেজিস্ট্যান্সে নিলাম না। সো আমার সাইনগুলো এখন কিন্তু আমি রেজিস্টার দিতে পারবো, রাইট? কারণ আমি সবগুলা সার্কিট এলিমেন্টকে একটা রেজিস্টার হিসাবে ট্রিট করতেছি, রাইট? সো এখন আমি সবগুলা রেজিস্টার দিয়ে দিলাম। এখন কিন্তু পুরো জিনিসটা খুবই সিম্পল। আমাকে বলছে এখানে ভিএক্স বের করতে, তো আমি কি করব, আমি ফার্স্ট অফ অল আরও কিছু ক্যালকুলেশন করতে পারি। যেমন এই যে এইখানে আমরা দেখতেছি এই দুটা জিনিস কিন্তু সিরিজে আছে, রাইট? এই দুটা সিরিজে আছে, এই দুটার সাথে এই 5টা কিন্তু প্যারালালি আছে, রাইট? সো আমরা ওই কাজটাই করলাম, এই দুইটা সিরিজে ছিল, সিরিজ করলাম, ঠিক আছে? কিভাবে করব, ক্যালকুলেটরে জাস্ট আমি বসাবো এরকম অ্যাজ ইট ইজ বসাবো 500 অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস এইটা অ্যাঙ্গেল এইটা। ক্যালকুলেটরে যে অ্যান্সারটা ইনিশিয়ালি আসবে সেটা কিন্তু ইমাজিনারিতে আসবে। দেন আমি অপশন বাটনে টিপ দিব, দেন হচ্ছে স্ক্রোল ডাউন করব, দেন হচ্ছে 1 এ টিপ দিব, দেন আমাকে এই অ্যান্সারটা শো করবে 500 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এরপরে আমার এই দুইটা প্যারালালি চলে যাবে, কারণ এই দুটো সিরিজ করলাম, এই দুটো প্যারালালি হবে, এই দুটাকে আমরা প্যারালালি করব। এখন কিভাবে করব, সেম জিনিস ক্যালকুলেটরে করব। অ্যান্ড আই উইল হাইলি রিকমেন্ড যে ক্যালকুলেটরে আমি যাতে ইনভার্স এই বাটনটা ইউজ করি। আচ্ছা, কেন এই বাটনটা আমি ইউজ করব, তার কারণ হচ্ছে অনেক সময় এই ভুলটা হয়ে যেতে পারে যে এখানে 500 অ্যাঙ্গেল, এটা যেহেতু প্যারালাল রেজিস্ট্যান্স বের করতেছি 500 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো বেসিক্যালি এটা কিভাবে লিখবো, এটা কিন্তু 1/500 অ্যাঙ্গেল 90 ডিগ্রি এইভাবে লেখার কথা, রাইট? সো অনেক সময় লিখতে লিখতে আমাদের এরকম হয়ে যেতে পারে যে আমরা এখানে এরকমভাবে লিখে দিলাম 1/500, দেন এইখানে লিখে দিলাম অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু টু ডিফারেন্ট থিং। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম না। আমি টোটালটার সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি লিখছি, অথচ আমার কিন্তু 500 এর নিচে, অর্থাৎ 500 এর সাথে 1/500 এটা নিচে লেখার কথা ছিল অ্যাঙ্গেলটা, বাট আমি হয়তো ভুলে এখানে লিখে ফেললাম। সো এই জিনিসটা করলে কিন্তু পুরো আমার অ্যান্সারটা ভুল হবে, রাইট? সো এই কারণে আমি বলবো যে ক্যালকুলেটারে জাস্ট আমরা যেটা করব
যে আমরা ব্র্যাকেটে পুরো জিনিসটা লিখলাম, লিখে ইনভার্স বাটন আছে আমাদের, ইনভার্স বাটন টিপ দিলাম, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার চান্সেসটা কম থাকবে। আর যদি আমরা এটা বুঝেই থাকি যে এরকম কিছু ভুল হইতে পারে, দেন আমরা খুব কেয়ারফুলি 1/, এটার নিচে রেজিস্ট্যান্সের ভ্যালুটা লেখার পর এখানে হচ্ছে নিচে আমাদের অ্যাঙ্গেলটা লিখবো, নট এই জায়গাটায়, রাইট? সো এই জিনিসটা করার পর প্যারালেল রেজিস্ট্যান্স বের করলে কিন্তু এরপরে লাস্টে আরেকটা ইনভার্স করতে হয়। এখানেও কিন্তু খুব ভুল হয়, আমরা লাস্টে ইনভার্স করতে ভুলে যাই, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে 1/Rp ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। সো এটা কিন্তু 1/Rp এর ভ্যালু, এটাকে কিন্তু লাস্টে আবার হচ্ছে আমাদের ইনভার্স করতে হবে, রাইট? সো ওই জিনিসটা করার পরে ক্যালকুলেটর অবশ্যই আবারও ইমাজিনারিতে আসবে, দেন সেটাকে আমরা কি করব, অপশন দেন 1 নাম্বারে দিব, দেন হচ্ছে আমাদের r থিটার ভ্যালুটা হবে এরকম। সো এই জিনিসটা হইলো আমাদের এখানে আসলো ফাইনালি। এখন আমাদের vx বের করতে বলছে। সো বেসিক্যালি আমাদের এখন খুব যে ওয়াইডলি ইউজড হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। সো ভোল্টেজ ডিভাইডার রুলটা কিভাবে ইউজ করি, আমি এখানে vx বের করতে চাচ্ছি, অর্থাৎ আমার 5 ওহমের মধ্যে ভোল্টেজটা বের করতে চাচ্ছি, 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে চাচ্ছি, এখানে একটা সোর্স আছে। সো আমি সেটাকে লেখার সিস্টেম হচ্ছে, আমি যেহেতু 5 ওহমের অ্যাক্রসে বের করতে চাই, তাহলে 5 দিলাম, এখানে অ্যাঙ্গেল 0 দেওয়া না দেওয়া সেম কথা, সো শুধু 5 দিলাম। আর এখানে আমার টোটালটা কত, 5 প্লাস আমার এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সো এইটা, আর আমাদের সোর্সটা কত, 20 অ্যাঙ্গেল 150। সো এটা যদি আমি করি, এখানে দেওয়া আছে ভোল্টেজ ডিভাইডার রুলটা, এটা করলে আমার vx এর ভ্যালুটা বের হয়ে যাবে, বেসিক্যালি vx প্রাইম বের হবে, অর্থাৎ পার্ট 1 এর জন্য ওমেগার ভ্যালুটা যখন হচ্ছে আমাদের, সো আমাদের পার্ট 1 অর্থাৎ ওমেগার ভ্যালু 50 এর জন্য আমরা কিন্তু vx প্রাইমটা পেয়ে গেলাম, রাইট? এখন হচ্ছে আমাদের পার্ট 2। সো পার্ট 1 কিন্তু এখনো শেষ হয় নাই, ওকে? সো পার্ট 1 কেন শেষ হয় নাই, কারণ আমরা যখন vxটা বের করতেছিলাম, আমরা তখন কি এই যে জিনিসটা, এটাকে আমরা এইভাবে করে সিম্পলিফাই করে রাখছিলাম, বাট আমরা আমাদের মেইন ইকুয়েশন থেকে আমরা কিন্তু কয়েকটা জিনিস বাদ দিছিলাম, আমরা আমাদের সাইনটা বাদ দিছিলাম, 50t ওমেগার ভ্যালু সহ যে ইকুয়েশনটা, সেটা কিন্তু বাদ দিছিলাম। সো আমাদের কাজ হচ্ছে আবারও সেম জিনিসে ফেরত যাওয়া। সো এইটা কি, এটা হচ্ছে a অ্যাঙ্গেল ডেল, রাইট? সো আমাদের ইকুয়েশন আর কি ছিল, a sin ওমেগা t প্লাস ডেল্টা। সো আমরা জাস্ট ওই জিনিসটা কমপ্লিট করব কিভাবে, vx এর ভ্যালু হচ্ছে এইটাই, দেন সাইন ওমেগা টিটা আমরা বাদ দিয়ে দিছিলাম, সো 50t প্লাস আমাদের ডেল যত আসছে অত, রাইট? সো এই জিনিসটা আছে। এখানেও কিন্তু একটা ভুল হইতে পারে, আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল সেটা যদি আমরা দেখি, মেইন ইকুয়েশনটা কিন্তু এটা ছিল 20 sin 50t প্লাস 150। অনেকে মনে করতে পারে আচ্ছা 150টার সাথে আবার আমি ডেলটা যোগ করে দিই, না, আমি কিন্তু 150 ডেল এটা চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিসে আমাদের নতুন করে এখন আমরা করতেছি। সো নতুন করে যে ভ্যালুটা আসছে, সেই নতুন ভ্যালুটা আমরা কিন্তু এখন বসাবো 20, আর ডেলের ভ্যালু যেটা আসছে এখান থেকে, সেই ভ্যালুটা কিন্তু আমার এখানে বসবে, রাইট? সো এইটা হচ্ছে আমাদের মেইন আনসার। এখন আমরা এটাকে কিন্তু আবার কজে কনভার্ট করতে পারি, কজে কনভার্ট করার জন্য -90 ডিগ্রি, সাইনে কনভার্ট করার জন্য +90 ডিগ্রি, কোনো দরকার নেই, আমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ, রাইট? সাইন কজ যে কোনো একটাতে করলেই হবে, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটাতে আমাদের ফিক্স থাকতে হবে, দুইটাই আমরা একসাথে করা হবে উচিত হবে না, রাইট? এখন আমাদের আসি পার্ট 2-তে। সো পার্ট 2-তে ওমেগার ভ্যালু কত, 0, রাইট? সো পার্ট 2-তে আমি যখন কারেন্ট সোর্সটা নিয়ে কাজ করতেছি, তখন আমার ভোল্টেজ সোর্সটাকে কি করতে হবে, শর্ট করে দিতে হবে, কিল করতে হবে, আমার রেস্ট আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমার কিন্তু কিল করে দিতে হবে। সো ভোল্টেজ সোর্সকে কিল করা মানে জাস্ট সিম্পলি এটাকে শর্ট করে দেওয়া, রাইট? এখন আমার এখানে কি করতে হবে, ওমেগার ভ্যালু 0-র জন্য আমার যে বাকি রেজিস্টরসগুলো আছে, সেই রেজিস্টরসগুলোকে কি করতে হবে, কমপ্লেক্স রেজিস্ট্যান্সে নিয়ে যেতে হবে। ইন্ডাক্টরকে কমপ্লেক্স রেজিস্ট্যান্সে নিতে গেলে কি হবে, ওমেগা এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। মজার বিষয় হচ্ছে আমাদের ওমেগার ভ্যালুটা যখন 0 থাকে, একটু খেয়াল করে দেখি, ওমেগার ভ্যালু যখন 0 থাকে, ম্যাক্সিমাম জিনিস, যেমন দেখো এখানে আমি যদি কমপ্লেক্স রেজিস্ট্যান্সের ফর্মুলাতে ওমেগার ভ্যালু 0 বসাই, তখন কিন্তু পুরো জিনিসটা 0 হয়ে যায়, রাইট? এই 0 অ্যাঙ্গেল 90 ডিগ্রির কোনো কিন্তু ভ্যালু নাই, এটার অ্যান্সারটা 0। সো 0 মানে কি, 0 মানে হচ্ছে ইন্ডাক্টরটা 0, মানে এর রেজিস্ট্যান্সটা আমার 0, তাহলে এটা কি হয়ে যাবে, এই সার্কিটটা আমাদের শর্ট হয়ে যাবে, এটা ক্লোজড হয়ে যাবে, রাইট? 0 হইলে সেটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে, রাইট? আমরা ভোল্টেজ সোর্সকে যেভাবে ক্লোজ করি, বেসিক্যালি ওইভাবে আমরা এটাকে ক্লোজ করে দেব, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 0।
রাইট। রেজিস্ট্যান্সের ভ্যালু 0 হলে কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়, রাইট, ক্লোজড হয়ে যায়। আচ্ছা, এখন আমি ইন্ডাক্টরে যদি আমি ভ্যালুটা বসাইতাম, এই যে এইটা হচ্ছে আমার ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটরে আমার কনভার্ট করার সিস্টেম হচ্ছে 1/ωc অ্যাঙ্গেল -90 ডিগ্রি। সো ওমেগার ভ্যালুটা যদি 0 বসাই তাহলে 1/0 কিন্তু আমার ইনফাইনাইট হয়ে যায়। সো ইনফিনিটি যখন একটা জিনিস হয়ে যাবে তার মানে আমার রেজিস্ট্যান্সটা কি, কমপ্লেক্স রেজিস্ট্যান্সে এখন ইনফিনিটি। ইনফিনিটি হলে কি হয়, আমার সার্কিটটা ওপেন হয়ে যায়। সো আমার যখন কোনো জায়গাতে ইনফিনিটি হয়ে যাবে তখন এই জায়গাটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, রাইট। সো আমার বুঝলাম যে আমার রেজিস্ট্যান্সটা যদি ইনফিনিটি হয় তো আমার এখানে কিন্তু আরও শর্টকাট একটা জিনিস, যে আমার ওমেগার ভ্যালু যদি 0 হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার ক্যাপাসিটরটা সবসময় কি হয়ে যাবে, কমপ্লেক্স রেজিস্ট্যান্সে ইনফিনিটি ভ্যালু হয়ে যাবে, কারণ সবসময় তো এটা 1/ωc হবে, তাই না। আর আমার ইন্ডাক্টরটা কি হবে, ইন্ডাক্টরটা সবসময় ওমেগার ভ্যালু হয়ে যাবে 0। সো আমার কিন্তু এখানে আর ক্যালকুলেশন করার কিছু নেই, আমার ওমেগা যদি 0 থাকে এটা 0 হবে, এটা ইনফিনিটি হবে, তার মানে এই জিনিসটা ওপেন হবে, এই জিনিসটা ক্লোজ থাকবে, মানে পুরো জিনিসটাই কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, রাইট। আর আমার রেজিস্ট্যান্সগুলো এগুলো তো আর চেঞ্জ করার কিছু নেই, এগুলো এরকমই থাকবে। তো ফাইনাল সার্কিটটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, আমার এই জায়গাটায় কিন্তু একটা ইন্ডাক্টর ছিল, একটা ক্যাপাসিটর ছিল, বাট যেহেতু ক্যাপাসিটরটা ওপেন আর এটা হচ্ছে এরকম, তো এটা এভাবে রাখা আর না রাখা কিন্তু সেম কথা, রাইট। সো এটা বাদ, ঠিক আছে, এটা খালি থাকবে। আমার এখানে হচ্ছে এরকম দাঁড়াইছে জিনিসটা। এখন আমি কি করব, এখন হচ্ছে আমার সিম্পলি কি করতে হবে, কিছু সিরিজ প্যারালাল জিনিস করে এটাকে কমাইতে হবে। তো আমি দেখতেছি এই যে এখানে এই ভ্যালুটা আছে, এটাকে আমরা কি করতে পারি, সোর্স ট্রান্সফরমেশনে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, যে জিনিসটা আমিও হচ্ছে ফাইনালের আগে এসে জানলাম, বাট খুবই এই জিনিসটা কিন্তু এখন কাজে লাগবে। জিনিসটা হচ্ছে আমার কোনো সার্কিটে, যে কোনো সার্কিটে, স্পেশালি সেটা এসি অ্যানালাইসিসে অনেক বেশি ইউজ হবে, যখন আমরা এই যে লাস্ট স্টেপে আসবো, যখন আমরা লাস্ট স্টেপে সার্কিটটাকে ছোট করব, তখন কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কি জিনিস, একটা সার্কিটের একটা জায়গাতে যদি একটা কারেন্ট সোর্স, এটা আমি আবারও বলতেছি, এটা শুধুমাত্র এসি অ্যানালাইসিসের লাস্টের যেই স্টেপগুলোতে এগুলাতে এসে ওয়াইডলি কাজে লাগবে, ঠিক আছে। খুব একটা বেশি আমার থেভনিনে বা হচ্ছে অন্য কোনো জায়গায় কাজে লাগবে না। সো দেখা যাবে এই নিয়ম আবার সব জায়গায় অ্যাপ্লাই করতে এসে কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটা স্পেসিফিকলি আমি বলবো যে এই জায়গাগুলোতেই বেশি ধরা পড়বে। কি জিনিস, সেটা হচ্ছে আমার একটা কারেন্ট সোর্স যদি একটা রেজিস্টরের সাথে সিরিজে থাকে, এই জিনিসটা এভাবে যদি থাকে তাহলে এটা এভাবে লেখা আর শুধু এই কারেন্ট সোর্সটা দেওয়া কিন্তু সেম কথা। আবার একটা ভোল্টেজ সোর্স যদি একটা রেজিস্টরের সাথে প্যারালালি থাকে তাহলে এটা এভাবে লেখা আর ডিরেক্ট শুধু ভোল্টেজ সোর্সটা লেখা সেম কথা। সো আমি এসি অ্যানালাইসিসে এক্সপ্লিসিটলি আমাকে এরকম কয়েকটা জায়গাতে এরকম দেখা যাবে, যেমন এখানে দেখাই যাচ্ছে যে একটা কারেন্ট সোর্স একটা রেজিস্টরের সাথে সিরিজে আছে, আমি এই রেজিস্টরটাকে এখন বাদ দিয়ে দিতে পারবো, রাইট। সো বাদ দিয়ে দিলে কি হবে, বাদ দিয়ে দিলে আমার জিনিসটা আরো সিম্পলিফাইড হয়ে গেল, রেজিস্টরটা বাদ হয়ে গেল। এখন এই দুইটা জিনিস প্যারালালি আছে, এটা তো আর কিছু না, এটা আমাকে সোর্স ট্রান্সফরমেশন করে কি করতে পারি, ভোল্টেজ সোর্সে নিতে পারি, ভোল্টেজ সোর্সে নিলাম, ভোল্টেজ সোর্সে নেওয়ার পর এই দুইটা সিরিজে আছে। সো এখন বেসিক্যালি আর কিছু হাত দিব না, কেন দিব না, কারণ হচ্ছে আমার ভিএক্স প্রাইমের মানটা বের করতে হবে। সো আমি কখনোই আমার যেটার ভ্যালু বের করতে হবে সেটাকে আমি চেঞ্জ করব না। সো আমি এটার ভ্যালু যদি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে চাই তাহলে 5 ∠0, টোটালটা হচ্ছে 55, আর ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হচ্ছে 50, রাইট। সো এখানে আমার প্যাসিভ সাইন কনভেনশন দেখতে হবে। আমি যদি দেখি এখানে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, সো প্লাস মাইনাস, এখন আমার এই যে ভোল্টেজ সোর্সের এটা, এই কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে আসতেছে, রাইট। সো উল্টা যেহেতু হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার ভিএক্স প্রাইমের ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস, দ্যাটস ইট। সো আমার এখানে কিন্তু কোনো কমপ্লেক্স ফর্ম নাই, অর্থাৎ এর আগের পার্ট যখন সলভ করছিলাম তখন কিন্তু আমার একটা অ্যাঙ্গেল আসছে, অ্যাম্পলিটিউড আসছে, এখানে কোনো অ্যাঙ্গেল অ্যাম্পলিটিউড আসে নাই, কারণ হচ্ছে এখানে ওমেগার ভ্যালু ছিল কত, 0। সো ওমেগার ভ্যালু 0 যখন থাকবে তখন বেসিক্যালি আমি একটা ডিসি পার্টের সলভ করতেছি, এখানে আমার কোনো ওমেগার পার্টের কোনো আসবেই না, রাইট। সো এই র ভ্যালুটাই হচ্ছে আমার ভিএক্স ডাবল প্রাইম, রাইট। সো আমার এখন ফাইনাল অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, আমাদের ফাইনাল অ্যান্সারটা লিখবো VXT ইজ ইকুয়ালস টু VX প্লাস VX প্রাইম। এখানে আমার আগের পার্টের অ্যান্সারটা তার সাথে যোগ হয়ে যাবে এইটা, আমার টোটাল অ্যান্সারটা দাঁড়াবে এটা, এটাই হচ্ছে আমার অ্যান্সার, রাইট। এই জিনিসটা এই পর্যন্ত ম্যাথের এই পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে আমরা এখানে 15 মার্কসের আউট অফ 15-এ 15ই পাবো। আমরা যদি এই জিনিসটা না বের করি, এই পুরাটা আমরা যোগ বিয়োগ করলাম না, আমরা হচ্ছে এখানেও করলাম না, আমরা হচ্ছে একটু আশেপাশে করলাম, মানে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশনটা করছি,
তাহলেও আমরা 15 আউট অফ 14 পাবো, মানে 14 আউট অফ 15 পাবো। আমরা যদি শুধুমাত্র দুইটা পার্টের এই কমপ্লেক্স রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমরা ঠিকঠাক বের করতে পারি, স্টিল আমরা 12 পাবো। আর আমরা যদি এটাও ভুল করি তাহলে তো অনেক ঝামেলা। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইজি ম্যাথ। আমাদের 250 সিলেবাসের ফাইনাল সিলেবাসের সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড পার্ট হবে এইটা। সো আমরা যদি এখানেই মার্কস প্রিন্ট করে আসি, অর্থাৎ এই যে ভ্যালুগুলো আমরা যদি জাস্ট বের করতে পারি, আমাদের কিন্তু মেইন কোশ্চেনটা কি ছিল, ভিএক্স প্রাইমের ভ্যালু বের করা, ভিএক্স এর ভ্যালু বের করা, এটাও বের করা লাগবে না। আমরা যদি এটা ধরতে পারি এখানে কয়টা ওমেগা আছে, কয়টা পার্ট হবে, পার্ট বাই পার্ট আমরা যদি জাস্ট এই ভ্যালুগুলো বের করতে পারি, আমরা 15 12 কিন্তু পেয়ে যাচ্ছি। আর আমরা জাস্ট অল্প কিছু ক্যালকুলেশন করলে কিন্তু 15ই পাবো, রাইট? সো ক্যালকুলেশন যদি ভুলও হয় তাও স্টিল আমরা 14 পাচ্ছি, এমন না যে সেখানে আমাদের কোনো মার্কস আসছে না, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের সলভ। সো এখন আমরা বেসিক্যালি আরও কিছু কোশ্চেন দেখব, সো আরও ভালো মতন দেখবো যে এই জিনিসগুলো কীভাবে সলভ করা যায়। সো আমরা সেকেন্ড যে কোশ্চেনটা স্প্রিং 2023-তে আমরা চলে আসি। প্রত্যেকটা কোশ্চেনে আমাকে হয় ভোল্টেজ অথবা কারেন্ট বের করতে দেওয়া হবে। তো আমরা যদি Vx এর ভ্যালু বের করার জন্য দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের Vx এর ভ্যালু আবার এই 5 ওহমের অ্যাক্রসে Vx এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ঠান্ডা মাথায় সার্কিটে দেখা যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। আবারও বলি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে সার্কুলার শেপ যেইগুলা থাকবে সেগুলাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুগুলার থেকে আমরা ওমেগার ডিফারেন্ট ভ্যালু বের করতে পারবো। ফার্স্ট অফ অল আমি যদি তাকাই, এখানে 3 ভোল্ট আছে, বুঝাই যাচ্ছে এখানে কোনো কমপ্লেক্স টার্ম নাই। সো ওমেগার ভ্যালুটা কত আসবে? 0 আসবে, রাইট? আমাদের এখানে একটা কমপ্লেক্সের ইকুয়েশন দেওয়া আছে, যেটা আমরা জানি আমরা কার সাথে রেফার করব, a sin ওমেগা t প্লাস ডেল্টা অথবা a cos ওমেগা t প্লাস ডেল্টার সাথে আমরা রেফার করব, রাইট? এখানে আমাদের দেখতে হবে যে ওমেগার ভ্যালুটা কত। সো কনভার্সনের আগে আমরা কিন্তু জিনিসটা দেখে বুঝতেছি, ওমেগার ভ্যালুটা হচ্ছে টি এর কোএফিসিয়েন্ট, ওমেগার ভ্যালুটা হচ্ছে টি এর কোএফিসিয়েন্ট। সো কোএফিসিয়েন্ট কত? এখানে 6, এখানে 3। সো আমরা এখানে এই সার্কিটে 3টা ডিফারেন্ট ওমেগার ভ্যালু পাইলাম 3টা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে। সো আমরা একটা জিনিস বুঝতেছি যে আমাদের এখানে কি করা লাগবে, 3টা ডিফারেন্ট সার্কিট আঁকা লাগবে, 3বার সুপারপজিশন করা লাগবে, অ্যান্ড প্রত্যেকটা সার্কিট থেকে আমরা সার্কিট এলিমেন্টের প্রত্যেকের এক একটা করে হচ্ছে আমরা ডিফারেন্ট ওমেগার ভ্যালুর জন্য আমরা কমপ্লেক্স রেজিস্ট্যান্স পাবো। আমরা যদি জাস্ট এই জিনিসটাও দেখাইতে পারি তাও কিন্তু আমরা 15 12 পাবো, যদি আমাদের ক্যালকুলেশনগুলো ঠিক থাকে। এখন আসি আমাদের কি করতে হবে। তো ফার্স্ট কাজ আমাদের আর কিছুই না, আমাদের জাস্ট হচ্ছে এখন একটা একটা করে শুরু করতে হবে। আমার ওমেগার ভ্যালু যখন 0 থাকবে তখন কিন্তু আমি কি বলছিলাম, আমার এখানে যদি কোনো ইন্ডাক্টর থাকে সেটার ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এটার ভ্যালু 0 মানে এটাকে আমরা শর্ট সার্কিট করে দেব। যদি কোনো ক্যাপাসিটার থাকে, যেহেতু ওখানে ফর্মুলাটা হয় 1/ωc, 1/0 ভ্যালু কিন্তু ইনফিনিটি হয় এবং সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, রাইট? এই জিনিসটা আমরা বুঝে গেলাম। সো এই পার্টটা যদি ওপেন থাকে তাহলে আমার এই পুরা টোটাল এই জিনিসটার কিন্তু কোনো ভ্যালু নাই, রাইট? সো এই পুরাটা হচ্ছে বাদ হয়ে যাবে। সেকেন্ড থিং, এখন খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই যে এখানে আমরা বলছি যে এখানে কিন্তু কারেন্ট যাবে না, সো এটা নো। এখন কথা হচ্ছে, এখন সার্কিটটা এরকম দেখতে, রাইট? এখন একটা কারেন্ট যদি এদিক দিয়ে যাওয়া শুরু করে তাহলে এখান দিয়ে যায়, কারেন্ট কখনো এমন কোনো রাস্তায় যাবে না, আমরা নিজেরাও এমন কোনো রাস্তায় যাব না যেখানে আমাদের বেশি কষ্ট হয়। সো কারেন্ট এখানে গেলে রেজিস্টারটা তাকে কি করবে, রেজিস্ট করবে। তো কারেন্ট বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে কেন যাব, আমার এখান দিয়ে হচ্ছে আমি ইজিলি যদি পাঠাও মেরে হচ্ছে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে যাইতে পারি, তাহলে তো আমি হুদায় আমি বাসে করে যাব না, তাই না? সো আমার এখানে রেজিস্টারটা সুন্দর মতো, কারেন্টটা সুন্দর মতন এখান দিয়ে না গিয়ে এখান দিয়ে চলে যাবে। এরকম যদি কোনো ফেনোমেনন আমরা দেখি তখন আমরা বুঝবো যে এই পুরো জিনিসটা শর্ট সার্কিট হয়ে গেছে। সো আমাদের এই রেজিস্ট্যান্সের আর কোনো ভ্যালু নাই। সো এই রেজিস্ট্যান্সকে আমরা কি করব, কেটে দিব। এই রেজিস্ট্যান্সকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এই যে এখানে এই ডেমোটা দেখানো হয়েছে, আমাদের ফাইনালি এই সার্কিটটা কিন্তু থাকে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এসি অ্যানালাইসিসে আমাদের এমন কোনো ক্যালকুলেশন দিবে না যেখানে আমাদের নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এগুলো করা লাগবে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের সিলেবাসের বাহিরে। সো আমাদের সার্কিটটা ডেফিনেটলি এমন একটা কন্ডিশনে চলে আসবে যেখানে আমরা
সিম্পলি ওহমস ল অথবা ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারবো। সো আমরা যে চিন্তা করতেছি যে 12 মার্কস পাইলেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না যে বাকি 3 মার্কস পাওয়াটা খুব অনেক বেশি ডিফিকাল্ট। বাকি 3 মার্কস পাওয়া কিন্তু অনেক বেশি ইজি। 12 মার্কস যদি আমরা পাই, আমাদের অ্যাটেম্প থাকবে আমরা এই ম্যাথে অ্যাটলিস্ট 15ই পাওয়ার ট্রাই করবো, কারণ আমাদের এই পার্টটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড। যেই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব এক্স্যাক্টলি এরকম কোশ্চেনই আমরা পরীক্ষাতে দেখব। সো আমাদের এই যে পার্টটা দাঁড়াইলো, এখানে কিন্তু জাস্ট একটা ভোল্টেজ সোর্স আছে এবং এখানে জাস্ট একটাই রেজিস্ট্যান্স আছে। সো ডেফিনেটলি আমরা যদি দেখি এই পার্ট, একটা তো সবসময় সার্কিটের একটা পার্ট হচ্ছে 0 ভোল্ট, গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, তো এটা তো 0 আর এটা হচ্ছে +3। সো বুঝাই যাচ্ছে এই প্লাস আর এই প্লাস কিন্তু মিলে গেছে। সো এটা ডেফিনেটলি নেগেটিভ এ যাবে, মানে এটা হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী উল্টা আছে, রাইট? সো আমাদের কি হবে, ভিএক্স এর প্রাইমটা ভ্যালুটা হবে হচ্ছে -3 ভোল্ট। সো এখানে -3 ভোল্ট আছে। ওমেগার ভ্যালু 0 জন্য কিন্তু খুবই ইজি। দেন আমাদের কাজ হবে ওমেগা সমান 6 এর জন্য পুরো সার্কিটটা আবার আঁকা। এখন কিন্তু আবার এরকম না যে ওই যে আগের সার্কিটে 10 ওহম বাদ দিয়ে দিছিলাম, এখন কিন্তু টোটালি আবার কোশ্চেন থেকে আমাদের পুরো সার্কিটটা ড্র করতে হবে, কারণ এটা আবার নতুন নিয়ম, রাইট? সুপারপজিশন আমরা প্রত্যেকটা ডিফারেন্ট সোর্সের জন্য পুরো সার্কিটটা সেম সার্কিটটা আবার কোশ্চেন থেকে আঁকি, রাইট? তো এখন ওমেগার ভ্যালুটা যখন 6 আছে, তার আগে একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে কস ছিল, আমি এখানে সবকিছু সাইন দিয়ে হিসাব করতে চাই। সো আমি কি করছি, কোশ্চেনে যদিও দুইটা কজ আছে, তারপরেও আমি দুইটাকেই সাইনে কনভার্ট করে নিয়েছি। এটা কিন্তু করা লাগবে, এটা নেসেসারি না, কারণ কোশ্চেনে দুইটা সেম প্যারামিটারই ছিল, বাট আমার অ্যান্সার করার জিনিসটা আমি সেট করে রাখছি যে আমি কোশ্চেনে কস সাইন যাই থাকুক না কেন, আমি দুইটাকেই সাইনে কনভার্ট করব। জিনিসটা কিন্তু টাইম ওয়েস্ট, বাট হচ্ছে যে কোনো একটা করলেই হবে, এটা যে সাইনে নেওয়া লাগবে এমন কোনো কথা নাই। সো আমি যদি এখানে সাইনে জিনিসটা নেই, তাহলে আমার কি হবে, আমার 90 ডে অ্যাড করতে হইতো, দেন আমার 5 অ্যাঙ্গেল 120 আসতো, রাইট? সো এটা হচ্ছে আমার কারেন্ট সোর্সের আমার কমপ্লেক্স ফর্মটা। এখন আমরা আসি বাকি রেজিস্টার্সগুলো সিম্পল 5 অ্যাঙ্গেল 0, 10 অ্যাঙ্গেল 0, বাট এখানে আমরা যদি ক্যাপাসিটারটা আসি, তাহলে 1/ωc অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এখানে জাস্ট আমি ওমেগা সি এর ভ্যালুটা আছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে 1/ωc। সো 1/ωর ভ্যালুটা কিন্তু কত, 6। সো 1/6। এখন এই যে ক্যাপাসিটেন্সটা আছে সেটা কিন্তু নিচে আছে, অর্থাৎ 1/c-তে আছে, আর আমার ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কিন্তু কত, 1/6। সো এই জিনিসটা যখন আমি এখানে বসাবো, জিনিসটা খুবই নাইভ লাগতে পারে যে আমি বাচ্চাদের জিনিস বুঝাচ্ছি, বাট এই জিনিসগুলা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে গেলে কিন্তু ভুল হয়। সো আমার এখানে কিন্তু অলরেডি 1/6 আছে। সো আমি যখন এটা বসাবো, আমার কিন্তু এটা উপরে চলে যাবে অ্যান্ড শুধু 6 মাল্টিপ্লাই হবে, জিনিসটা কাটাকাটি যায় কিন্তু 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি আসবে। এইখানের এই সিম্পল ভুলটার জন্য দেখা যাবে আমার মেইন অ্যান্সারও ভুল আসতেছে, অ্যান্ড এখানে আমরা কিছু মার্কস কাটা যাবে। সো খুবই কেয়ারফুল। আমার ক্যাপাসিটরটা যদি 6F থাকতো, তখন কিন্তু এটা 1/6 হইতো, বাট যেহেতু 1/6F আসছে, এইটা কিন্তু ক্যালকুলেশনে এটা হচ্ছে উপরে উঠে যাবে, রাইট? সো এই ধরনের ভুল কিন্তু আমাদের পরীক্ষাতে প্রায় হয়, সো একটু কেয়ারফুল থাকতে হবে। এখন আসি আমাদের ইন্ডাক্টরের ভ্যালুটা। ইন্ডাক্টরের ভ্যালু ওমেগা এল 90 ডিগ্রি, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 6, আর এল এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 4। সো 6 × 4 24 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। পুরো ক্যালকুলেশন শেষ। এখানে কিন্তু আমরা মানে পার্টের 90% মার্কস পেয়ে যাচ্ছি। আমরা ক্যালকুলেশন যদি নাও করি, এখানে রেখে দিলেও আমাদের 90% মার্কস চলে আসবে। এখন আমরা আসি, সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে। সো এখন যদি আমরা দেখি এই দুইটা জিনিস কিভাবে আছে, প্যারালালি আছে, এই দুইটা জিনিসও কিন্তু প্যারালালি আছে, মানে বেসিক্যালি আমাদের এই চারটা জিনিসই প্যারালালি আছে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে জাস্ট এই চারটাকে ডিরেক্ট ক্যালকুলেটরে আমরা কিন্তু প্যারালাল করতে পারি। কিভাবে করতে পারি, 1/5 প্লাস 1/10, ক্যালকুলেটরে আমরা এটা লিখবো আর কি, প্লাস হচ্ছে আমাদের কত, 1/24 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবারও বলতেছি 1/24 অ্যাঙ্গেল 90 ডিগ্রি এখানে লিখতে হবে, এখানে লেখা কিন্তু যাবে না, প্লাস আমাদের 1/1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। সো এই পুরা ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেটর করি, দেন অপশন দিয়ে 1 দিয়ে r থিটাতে দিলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে 0.99 সামথিং অ্যাঙ্গেল। এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু, অর্থাৎ এই পুরা এই চারটা রেজিস্ট্যান্সকে আমরা এখানে নিয়ে আসতে পারলাম, রাইট?
এখন আমার Vx এর ভ্যালুটা বের করব। সো আচ্ছা, এখন একটু আগে আমি একটা কথা বলছিলাম যে আমার যেখানে Vx সেখানে আমি হাত দিব না, তাহলে আমি কেন এখানে হাত দিলাম? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি যে আমাদের যদি সার্কিটে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে, রাইট, যদি আমরা কি জানি একটা প্যারালাল সার্কিটে আমাদের কি থাকে, ভোল্টেজের ভ্যালু সেম থাকে না, এইটা এখান দিয়ে যতটা যাবে এখান দিয়েও ততটা যাবে, এখানেও ততটাই যাবে। সিরিজ রেজিস্ট্যান্স থাকলে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স হয়, বাট প্যারালাল রেজিস্ট্যান্সে কিন্তু ভোল্টেজ ড্রপটা সেমই থাকে। এই কারণে আমরা এই সার্কিটে সবগুলো যেহেতু প্যারালালি ছিল, আমরা কি করতে পারছি, আমরা হচ্ছে এই জিনিসটাকে একসাথে করতে পারছি। এখন আরেকটা কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এই সবগুলা প্যারালালি আছে? এটার জন্য আমরা ছোট্ট করে একটা নোডাল অ্যানালাইসিস করতে পারি। আমরা এখানে যদি করতাম তাহলে আমাদের হচ্ছে এরকম কিছু একটা আসতো, আমাদের হচ্ছে এই যে এই জিনিসটা যদি আমি করি তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই পুরা ভ্যালুটা হচ্ছে একটা নোডে আছে, আর এইখানে এই পুরা ভ্যালুটা একটা নোডে আছে। সো এটা দিয়ে কিভাবে বুঝলাম যে এটা প্যারালালি? দেখো দুইটা এন, এই দুইটা এন সেম এন কিন্তু, রাইট? সো দুইটা এন দিয়ে যখন সেম হয়ে যাচ্ছে, যে এই তিনটা এন, আবার এর এই পাশেও কিন্তু এই তিনটা এন সেম নোডের সাথে কানেক্টেড। সো তাইলে আমরা বুঝতেছি সবগুলা রেজিস্টরসই বেসিক্যালি আমাদের প্যারালালি আছে, রাইট? সো এই কারণেই হচ্ছে আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের সবগুলো রেজিস্ট্যান্স যেহেতু প্যারালালি আছে, আমরা জাস্ট এখানে প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো। সো এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা জাস্ট ওহমস ল ইউজ করব, কারণ এখানে রেজিস্ট্যান্সই আছে একটা, আর কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। সো বেসিক্যালি V ইজ ইকুয়ালস টু IR। এই জিনিসটাও কিন্তু আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করব, জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে মাল্টিপ্লাই করে আমার ক্যালকুলেটরটা অপশন 1 এ নিয়ে আর থেটাতে নিয়ে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমাদের Vx ডাবল প্রাইমের ভ্যালু। বাট আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে তিনটা পার্টের ক্যালকুলেশন। সো আরেকটা পার্ট আছে যেখানে ওমেগার ভ্যালুটা কত হবে, 3 হবে। আচ্ছা, তার আগে এখানে এই অ্যান্সারটা আসার পর কিন্তু অবশ্যই আমরা সাইনে অথবা কজে, যেটা যেভাবে করছি, আমি যদি এখানে আমি কজে রেখে করতাম আমার এখানে কজটা অ্যাড হইতো আর ওমেগাটা অ্যাড হইতো। আমি যেহেতু সাইনে রেখে করছি আমার সাইন আর ওমেগাটা অ্যাড হয়েছে। সো এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পার্ট 3, অর্থাৎ ওমেগার ভ্যালুটা যখন 3, ওমেগার ভ্যালু যখন 3, তখন আমরা বেসিক্যালি আবারও পুরো সার্কিটটা আঁকবো। আমাদের কোশ্চেনে আবারও বলতেছি, কোশ্চেনে যেই সার্কিটটা আছে এক্স্যাক্টলি ওই সার্কিটটা আবার কিন্তু আঁকতে হবে, কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না। সো এক্স্যাক্টলি কোশ্চেনের সার্কিটটা আমরা আঁকার পরে আচ্ছা কথা হচ্ছে এখন তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি করবো? আমি শুরুতেই বলছি যে আমি যেহেতু এখন ওমেগা সমান সমান 3, তার মানে আমি কোশ্চেনের এই যে কোশ্চেনের এইটা নিয়ে আমরা কথা বলতেছি এখন, ঠিক আছে? এই যে এই সোর্সটা নিয়ে কথা বলতেছি। সো কোশ্চেনের সার্কিট আঁকা মানে এই না যে আমি সবগুলো সোর্সই রেখে দিব। আমি যেহেতু এইটা এখন সলভ করব, তখন আমার বাকি এই যে ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। সো এটা কিন্তু বাদ হয়ে যাবে, রাইট? সো এইটাকে আমি আঁকা বুঝাচ্ছি। সো এখন আমরা স্টেপ 3-তে আমরা যদি যাই, স্টেপ 3-তে আমরা কি করলাম, এই সার্কিটটা আমাদের দাঁড়াইলো সেম ভাবে। আমি এখানে 5 অ্যাঙ্গেল 0 10 0 এটাকে কি হবে ওমেগা এল এত, আবারও কিন্তু বলতেছি 1/6 এইটা কিন্তু উপরে উঠে যাবে। সো আমাদের এই জিনিসটা কিন্তু আপনাদের আবারও খেয়াল রাখতে হবে যে আমাদের ওমেগার ভ্যালুটা কিন্তু 1/3, ওমেগার ভ্যালুটা 3, বাট ফর্মুলা কিন্তু 1/ওমেগা ইন্টু সি, যেখানে সি এর ভ্যালুটা আবার 1/6। সো 6টা কিন্তু উপরে চলে যাবে অ্যান্ড আমাদের ক্যালকুলেশনে 2 অ্যাঙ্গেল -90 ডিগ্রি আসে। তো এই জিনিসটা যদি আমরা বুঝি, এরপরে আমাদের হচ্ছে সোফার আমাদের ক্যালকুলেশনে এতটুকুই। আমাদের এখানে ইন্ডাক্টরের ভ্যালু বের করা হয়েছে, সব কিছু হয়েছে, আমাদের ফাইনাল সার্কিটটা কিন্তু এরকম দাঁড়ায়। তো এখন আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের 250 ফাইনালে ম্যাক্সিমাম মার্কস জেনারেট করার যেই হ্যাকটা, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ করার পর আমরা একটু স্থির হয়ে পেশেন্স নিয়ে আমরা পুরো জিনিসটা আবার একটু খেয়াল করব যে আমাদের কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে কিনা, কোনো জায়গায় আমরা একটা রেজিস্টর লিখতে গিয়ে মিস করছি কিনা। দেখা যাবে যে কোশ্চেন থেকে লেখার সময় আমরা একটা রেজিস্টর লিখি নাই। সো এই জিনিসগুলো যদি আমরা খুব কেয়ারফুলি আস্তে ধীরে করি, বাট আমরা যদি খুব কেয়ারফুলি করি, আমাদের দেয়ার ইজ এ হাই চান্স যে আমরা হচ্ছে প্রত্যেকটা মার্কসই আমরা হচ্ছে জেনারেট করে নিয়ে আসতে পারবো। কারণ আমাদের একটা রেজিস্টার যদি মিস যায়, একটা জায়গায় যদি আমরা হচ্ছে ওমেগা সি এটা যদি আমরা উল্টায় না লিখে সোজাভাবে লিখি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের বাকি ফলোয়িং সবগুলো অ্যান্সারই হচ্ছে ভুল যাবে।
সো এইখানে আমাদের যেই জিনিসটা আসলো, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের কোনো এরকম কোনো কিছু নাই যেখানে হচ্ছে আমাদের কি হয়ে গেছে, শর্ট সার্কিট হচ্ছে। সো আমরা এখান থেকে আমরা যদি দেখি যে এখানে একটা রেজিস্টর আছে, এইটা আর এইটা আর এইটা, এই তিনটা কিন্তু প্যারালালি আছে। আবারও সেম কথা, আমাদের এখানে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলা হয়েছে, বাট যেহেতু আমাদের এই তিনোটার রেজিস্টরই প্যারালালি আছে, আমাদের কিন্তু চিন্তা করার কিছু নাই যে আচ্ছা ঠিক আছে আমার এইটা তো মার্কিং আছে, আমরা কিন্তু জানি যে আমরা মার্কিং চেঞ্জ করতে পারি না, বাট আমাদের এখানে আমরা মার্কিং চেঞ্জ করতেছি না, কারণ আমাদের এই ভোল্টেজটা এইখানে যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হবে এখানে এবং এখানে সেম ভোল্টেজই অ্যাপ্লাই হবে। তো আমি এই জিনিসটা যদি 3 বার করি, সো এখন আমরা যে জিনিসটা দেখব যে আমাদের এখানে এই তিনটা জিনিস কিন্তু প্যারালালি আছে। সো আমরা প্যারালালি ক্যালকুলেটরে করার পরে, তো এখন আমরা এখানে যদি দেখি, আবারও বলতেছি 1/12 নিচে কিন্তু আমাদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমরা যদি এই পুরো জিনিসটাকে আবার ইনভার্স করি তাহলে আমাদের প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালু এটা আসবে, অপশনস দিয়ে আমাদের 1 দিতে হবে, দেন আর থিটা চুজ করলে আমাদের এই ফরম্যাটে আসবে। এখন আসি আমাদের এখানে, এখন কিন্তু আমরা এই দুটো সিরিজে আছে বলে এই দুটাকে একসাথে করব না, কারণ আমরা জানি সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভোল্টেজ ড্রপ আলাদা, এইখানের ভোল্টেজ ড্রপটা যত এখানের ভোল্টেজ ড্রপ কিন্তু সেম না। সো এখন আমাদের সেম ভাবে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে, যেখানে আমরা এইটার ভোল্টেজ বের করতে চাচ্ছি। সো এটা উপরে থাকবে, নিচে থাকবে টোটাল যতগুলো রেজিস্ট্যান্স আছে সেটা, এবং তার সাথে আমার মাল্টিপ্লাই হবে আমার ভোল্টেজ সোর্সটা, রাইট? সো এখান থেকে আমি এটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার Vx ট্রিপল প্রাইমের ভ্যালু। এরপরে আমরা হচ্ছে সাইনের পার্টটা আবার অ্যাড করছি, যেহেতু আমরা সাইনের পার্টটা হচ্ছে মিস দিছিলাম। সো সাইনের পার্টটা আমরা অ্যাড করলে আমাদের Vxt, যেটা আমাদের ফাইনাল অ্যান্সার, সেটা হবে Vx প্রাইম প্লাস Vx ডাবল প্রাইম প্লাস Vx ট্রিপল প্রাইম। সো এই পুরো জিনিসটা যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে, রাইট? এখন আসি আমাদের এটার অ্যান্সার শেষ। সো মোটামুটি আমাদের এই প্রবলেমগুলো সলভ করলে কিন্তু আমাদের আসলে আর কোনো প্রবলেম থাকে না, বাট তারপরে আমরা কিছু কি পয়েন্টস এখন দেখব। যেহেতু আমাদের এই কোশ্চেনটা থাকবে সবচেয়ে বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং সবচেয়ে ইজিয়েস্ট, আমরা এখান থেকে 20 মার্কস কোনোভাবে আমাদের ছাড়া যাবে না। সো আমরা এখানে যদি আসি যে আমাদের কি থিংস, ক্রুশাল থিংস, এখানে অনেক সময় এরকম হতে পারে আমাদের সার্কিটটাতে এতক্ষণ আমরা যে সার্কিটগুলো দেখছি সেরকম নাও থাকতে পারে। না থাকতে পারে বলতে এরকম না যে সার্কিটটা ডিফারেন্ট, বাট যেমন এখানে একটা সার্কিট আছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট এখানে ইন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা সেটা দেওয়া J4 ওহম। এটার মানে কি? এইটার মানে আসলে কিছুই না, এই যেটা আসলে আমাদের একটা কমপ্লেক্স রেজিস্ট্যান্সে যে কনভার্ট অলরেডি করা আছে সেটাই এখানে বোঝানো হচ্ছে। সো এই যেটা মানে কি? যেটা মানে হচ্ছে জের ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ওমেগা এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই জিনিসটাকে আমি যদি লিখতে চাই, আমার যদি ওমেগার ভ্যালুটা কিছু একটা হয়, আমি লিখতে পারবো 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি যে আমার এখানে এই পুরা জিনিসটা আমরা লিখতে পারি 4J ওহম হিসাবে। আমি কি বুঝতে পারছি? আমরা যদি এটা বাদ দিয়ে আমরা যদি ক্যাপাসিটরটা চিন্তা করি, এখানে আছে -J1 ওহম। এইটা বেসিক্যালি এটা বোঝায় যে 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, এটা বোঝায়। এখন মাইনাস কেন আছে এখানে? কারণ এইটার অ্যাঙ্গেলটাতে -90 ডিগ্রি আছে, এই কারণেই হচ্ছে আমার এখানে কি আছে, সামনে একটা -1 আছে। সো কোনো কোশ্চেনে যদি আমাদের এরকম থাকে, পুরা জিনিসটাকে আমরা আগের মতন করে কিভাবে লিখতে পারবো? ফর ইনস্ট্যান্স আমরা যদি এটা দেখি যে এটা তো সেমই আছে, এটাকে আমরা 4 অ্যাঙ্গেল 0 লিখতে পারি, এইটা তো সেমই আছে, এটাকে 2 অ্যাঙ্গেল 0, বাট এই দুটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি, এটাকে লিখতে পারি 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ আমরা জানি ইন্ডাক্টরের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। আর এটাকে আমরা লিখবো 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, নট -1। -1 এখানে মাইনাসটা এই কারণে দেওয়া হয়েছে কারণ এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে -90 ডিগ্রি। সো ইদার আমি -1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি লিখবো অথবা 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি লিখবো, বাট এখানে আমি বলে রাখি কখনোই এইটা মাইনাস হতে পারবে না। সো এটা সবসময় হচ্ছে অ্যাঙ্গেলটাই মাইনাস হবে, এই জিনিসটা কিন্তু ভ্যালিড না, আমরা ক্যালকুলেটর এটা দেখাইলে কিন্তু সিনট্যাক্স এরর আসবে। সো মেইন কথা, আমাদের এরকমভাবে যদি কিছু লেখা থাকে, জে দিয়ে এক্সপ্রেস করা থাকে, এইটা এইভাবে লেখা আর আমরা এইভাবে যেভাবে লিখতেছিলাম জিনিসটা কিন্তু সেম। সো আমাদের যদি এরকম কনফিউজ করার জন্য এরকম থাকে, আমরা এটাকে সুন্দর মতন এভাবে লিখতে পারবো, রাইট? সো এটা গেল। এখন সামার 2022 এর একটা কোশ্চেন আমরা দেখব।
এই কোশ্চেনে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। কিভাবে বুঝলাম? সার্কুলার শেপ মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যান্ড তিনটা ওমেগা আছে। ফার্স্ট অফ অল এখানে ওমেগার ভ্যালুটা 0, এখানে ওমেগার ভ্যালুটা 10, এখানে ওমেগার ভ্যালুটা কত 20। সো এই তিনটা জিনিস আমরা যদি বুঝি তাহলে আমাদের বুঝতে হবে আমাদের তিনটা পার্টে এই ম্যাথটা সলভ করা লাগবে। ফার্স্ট পার্টটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু 0। ওমেগা যখন 0 হবে তখন কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে? এটা ওপেন হয়ে যাবে অ্যান্ড ভোল্টেজ সোর্সটা কিন্তু শর্ট হয়ে যাবে। সো আমি যদি সার্কিটটা দেখি, এই জায়গাটায় কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে। তো এই জায়গাটায় যদি কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যায়, কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করলো। যেহেতু এখানে একটাই সোর্স আছে, কারেন্ট এদিক দিয়ে যাবে অবভিয়াসলি। এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, বাট এদিক দিয়ে কিন্তু কারেন্টটা কোনোভাবেই যেতে পারবে না, কারণ এখানে একটা সমুদ্র আছে। সো এখান দিয়ে কারেন্টটা যদি না যেতে পারে তাহলে রেস্ট অফ দ্য সার্কিট দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারবে না। সো আমার এই পুরো জিনিসটা কিন্তু বাদ হয়ে যাবে, অর্থাৎ আমার সার্কিটটা কিন্তু এক্স্যাক্টলি এইটুকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো আমার সার্কিটটা যদি এখানে সীমাবদ্ধ থাকে, সো আমার বেসিক্যালি এখন এইরকম হয়ে দাঁড়াবে সার্কিটটা। সো আমি এখানে যদি রেজিস্ট্যান্সের মানগুলো বের করি, আমি জানি যে আমার ইন্ডাক্টরটা কিন্তু 0 হয় আর ক্যাপাসিটর থাকলে ইনফিনিটি হয়ে যায়। যেহেতু আমার ওমেগার ভ্যালুটা 0, যেহেতু 1/0 ইনফিনিটি, সো এখানে ইনফিনিটি হবে। সো এখানে আসলে আমাদের আর কিছুই থাকলো না, বেসিক্যালি আমাদের এটা ওপেন হয়ে গেছে। এটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের Vx যেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এই যে এখানে কি বের করতে বলা হয়েছে, কোনো একটা কিছু হয়তো বের করতে বলা হয়েছে, যেটাই হোক না কেন আমার এই যে এখানে Vx, হ্যাঁ আমাদের বের করতে বলা হয়েছে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা। সো ক্যাপাসিটরটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে অ্যান্ড রেস্ট অফ দ্য সার্কিটের সবগুলো এলিমেন্টে কিন্তু কি হয়েছে, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। সো এটা কিন্তু বাদ। সো আমার থাকলোই শুধুমাত্র কি 5 ভোল্ট, বাট এটা যেহেতু +5টা আমার এখান দিয়ে প্লাস হয়েছে, তো আমার ভোল্টেজটা কত হবে? -5 ভোল্ট হবে। সো Vx প্রাইমের ভ্যালুটা কি হইলো? -5 ভোল্ট হইলো। আবারও বলি, জিনিসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমার ওমেগা ইজ ইকুয়ালস টু 0 দিয়ে আমি যখন ক্যালকুলেশন শুরু করলাম তখন আমি দেখলাম যে আমার এখানে রেস্ট অফ দ্য সার্কিটে, মানে যেহেতু আমি এখানে এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা নিয়ে কাজ করতেছি, আমার কারেন্ট সোর্সটা কিন্তু ওপেন করে দেওয়া লাগতো। ওপেন করে যখন আমি দিলাম তখন আমার সার্কিটের 50% সার্কিটই কিন্তু বাদ চলে যাচ্ছে, কারণ এখান দিয়ে কারেন্টের যাওয়ার কোনো রাস্তা নাই। এরপর আমি যেটা করলাম, ওমেগার ভ্যালু 0-র জন্য এখানে আমি ক্যালকুলেশন করব, বাট এখানে আমি জানি যে এখানে এটা হচ্ছে একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ফর্মুলা হচ্ছে ওমেগা এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো ওইখানে যদি ওমেগা 0 বসে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাবে? এটা এখান দিয়ে বাদ হয়ে যাবে। সো এটার হিসাব বাদ। এইটা একটা ইন্ডাক্টর, এটার হিসাবও বাদ। এই জায়গাটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, কারণ এটা ইনফিনিটি রেজিস্ট্যান্স আছে। এইটার অ্যাক্রসে আমার ভোল্টেজটা বের করতে বলছে কোশ্চেনে। তো আমার এখানে আসি একটা ভোল্টেজ সোর্স 5 ভোল্ট। সো আমার কি হবে? 5 ভোল্টের হিসাবটা হবে, দ্যাটস ইট, রাইট? সো এখানে মেবি আমি এখানে প্লাস মাইনাস হবে, এটা হয়তো একটা কারেকশন, কারণ এখানে প্লাস মাইনাস ছিল, এখানে আমি এখানে মাইনাস প্লাস দিছিলাম, এখানে প্লাস মাইনাস দিছি। সো হয়তো যে কোনো একটা উল্টা হবে। মেইন কথা আমার এখানে এখানে প্লাস মাইনাস যদি থাকে অ্যান্ড এই প্লাসটার এন্ডে যদি এই প্লাস আবার প্লাস আসে, তাহলে হচ্ছে আমার বুঝতে হবে প্যাসিভ সাইন কনভেনশন হচ্ছে উল্টা আসে। সো সেই ক্ষেত্রে আমার ভোল্টেজের ভ্যালুটা নেগেটিভে আসবে, রাইট? এরপরে আসি আমাদের সেকেন্ড পার্টে ওমেগার ভ্যালুটা 10। সো 10 যদি হয় সেক্ষেত্রে আমরা সুন্দর মতন আমাদের ক্যালকুলেশনগুলো করব। আমাদের 10 মানে হচ্ছে কারেন্ট সোর্সটার জন্য আমরা কাজ করতেছি, তার মানে ভোল্টেজ সোর্সগুলো কিন্তু আমাদের শর্ট সার্কিট করে দিতে হবে। দুই পাশে দুইটা ভোল্টেজ সোর্স ছিল। সো আমি 10 এর জন্য এইখানে ইন্ডাক্টরের ভ্যালুটা বের করব, আর এইখানে যে ইকুয়েশনটা আছে এটা কিন্তু দেখতে হবে সাইনে দেওয়া আছে। তো যেহেতু আমি সবসময় সাইনই করতেছিলাম, সো সাইনে আমাদের এটা ঠিকই আছে। আমাদের এখানে জাস্ট 15√2 অ্যাঙ্গেল -135 হবে। আবারও বলি, এখানে কিন্তু অ্যাঙ্গেলের সাথে একটা মাইনাস আছে। সো আমার কিন্তু এ অ্যাঙ্গেল ডেল্টা ছিল। সো ডেল্টার ভ্যালু মাইনাস থাকলে মাইনাসটা কিন্তু আবার হারাই যাবে না, মাইনাসটা সহই এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা হবে, রাইট? সো এই জিনিসটা হলো রেজিস্ট্যান্সগুলো আমরা করব। এখানে ইন্ডাক্টরের ভ্যালুটা বসাবো, আমরা ক্যাপাসিটার্সের ভ্যালুটা বসাবো। ক্যাপাসিটার্সের ভ্যালুটা আমাদের বুঝতে হবে, এখানে 50 মাইক্রো ফ্যারাড আছে। সো মাইক্রো থেকে ফ্যারাডে নেওয়ার জন্য 50 × 10⁻³ হচ্ছে, আর নিচে আমরা যদি দেখি 1/ω/c। সো 1/ω/c মানে ওমেগার ভ্যালুটা 10, এই যে এখান থেকে 10, আর সি এর ভ্যালুটা এখানে 50 × 10⁻³ এর সাথে 2 অ্যাঙ্গেল এটা, রাইট? এটা কিন্তু আমি এটা জাস্ট কনভার্সনটা লিখছি, আমার ফর্মুলা জাস্ট এটা 1/ω/c × অ্যাঙ্গেল 90 ডিগ্রি।
সো এইখান থেকে আমরা পরে এইটা আসলো আমাদের। এখন আমরা যদি একটু দেখি যে এইখানে এই দুইটা জিনিস সিরিজে আছে, রাইট? সো এই দুইটা জিনিস আমরা সিরিজে অ্যাড করে দিতে পারি। সো এই দুইটা জিনিস যদি সিরিজে অ্যাড করি, এখন আরেকটা ভুল যেটা, আমরা সিরিজ রেজিস্ট্যান্স যখন নর্মাল রেজিস্ট্যান্স ছিল 1+2 কত হইতো? 3 হইতো। বাট এটা কিন্তু নর্মাল রেজিস্ট্যান্স না, এটা এই দুটো কিন্তু কমপ্লেক্স রেজিস্ট্যান্স। সো আমি এখানে যদি 1 অ্যাঙ্গেল 90 আর 2 অ্যাঙ্গেল -90-কে লিখে দিই 3 অ্যাঙ্গেল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই দুইটার ক্যালকুলেশন কিন্তু কমপ্লেক্স রেজিস্ট্যান্স। সো আমাকে অবশ্যই ক্যালকুলেটারে এই দুইটা সিরিজে বসাইতে হবে, দেন আমার একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আসছে 1 অ্যাঙ্গেল -90। আর এখানে আমাদের ছিল 0.5 অ্যাঙ্গেল 90, এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা। সো এখন আমরা যদি দেখি, এই যে আবারও সেম জিনিস, এখানে আমি বলছিলাম এসি অ্যানালাইসিসে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা কারেন্ট সোর্স যদি একটা রেজিস্টরের সাথে সিরিজে থাকে, আমি এই রেজিস্টরটাকে বাদ দিতে পারবো, আমি শুধু কারেন্ট সোর্সটা রাখতে পারবো। সো আমি কি করলাম, শুধু কারেন্ট সোর্সটা রাখলাম, এই কারেন্ট সোর্স আর এটা প্যারালালি আছে। সো সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, সোর্স ট্রান্সফরমেশন করার পর আমার একটা ভোল্টেজ সোর্সে চলে যায়। সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করে, আমরা কারেন্ট সোর্সকে রেজিস্টর দিয়ে মাল্টিপ্লাই দিই, যেহেতু ওহমস ল বলে V = IR। সো সেটা যদি করি, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স চলে আসবে এবং রেজিস্টরটা কি হবে, সিরিজে যাবে। আচ্ছা, আরেকবার সোর্স ট্রান্সফরমেশন কি সেটা বলি। সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে আমার যদি একটা রেজিস্টর প্যারালালি থাকে, তার সাথে একটা কারেন্ট সোর্স থাকে, এই জিনিসটার ইকুইভ্যালেন্ট হবে একটা ভোল্টেজ সোর্স এবং ওই রেজিস্টরটা সিরিজে থাকবে। সেম ভাবে আমার হচ্ছে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে এবং তার সাথে যদি একটা সিরিজ রেজিস্টরস থাকে, তখন সেটাকে আমি একটা কারেন্ট সোর্সে নিতে পারি এবং আমার রেজিস্টরটাকে আমি প্যারালালি নিতে পারি, রাইট? তখন জাস্ট ভোল্টেজটাকে আমি রেজিস্ট্যান্স দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যদি আমাদের ভোল্টেজ সোর্সটা থাকে এরকম প্লাস মাইনাস, তাহলে কারেন্টটা হবে কিভাবে, প্লাসের দিকে আমার অ্যারোটা হবে, রাইট? এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের বেসিক। সো এই জিনিসটা গেল। অ্যান্ড এখন আমরা জাস্ট সিম্পলি আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, আমাদের যেহেতু বলছে যে এইটার অ্যাক্রসে কত আমাদের বের করতে ভোল্টেজটা, সো আমরা এটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করে ফেললাম, জাস্ট এটা হবে Vx ডাবল প্রাইম। সেম ভাবে আমরা হচ্ছে এখানে ফাইনাল ভোল্টেজটা বের করতে চাচ্ছি। আচ্ছা, ফাইনাল ভোল্টেজ এখানে Vx ডাবল প্রাইম, Vx ট্রিপল প্রাইমটা কোথায়? আচ্ছা, মেবি এটা পিডিএফে আসে নাই। সো পিডিএফে আসে না, এটা আমি অ্যাড করে দেবো কোথাও থেকে। Vx ট্রিপল প্রাইমের ভ্যালুটা হচ্ছে জাস্ট 0 চলে আসে, এই কারণে আমরা পরে এই তিনটা জাস্ট অ্যাডিশন করে আমরা লিখে ফেলছি, রাইট? কেন 0 আসে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা আমাদের কোশ্চেন ছিল। সো যেহেতু অ্যান্সারটা সামহাও মিস হয়ে গেছে, সো আমরা একটু ফিগার আউট করার ট্রাই করি কেন মিস হবে 0। আচ্ছা, তো এখানে যদি আমাদের যেহেতু এখানে তিনটা ভোল্টেজ সোর্স ছিল এখানে, সো এইটা যদি আমি রাখতে চাই, দ্যাট মিনস আমাকে এখান থেকে এই জিনিসটা কি করতে হবে, ওপেন করে দিতে হবে। আচ্ছা, কেন 0 আসে এবার খেয়াল করো, আমার কোনটা বের করতে বলছে, ভোল্টেজ বের করতে বলছে এইটা, তাই না? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলছে। সো আমি যখন স্টেপ 3-তে যাব, অর্থাৎ ওমেগার ভ্যালু যখন 20 হিসাব করব, তখন আমি রেস্ট আদার সোর্সগুলোকে কিল করে দিব। তাহলে কারেন্ট সোর্সকে কিল করতে হলে আমি এটাকে ওপেন করে দেব। এটাকে যদি আমি ওপেন করে দিই, বেসিক্যালি কারেন্টটা এখান দিয়ে এসে পুরা জিনিসে যাওয়ার কি কোনো রাস্তা আছে? পুরা জিনিসে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। সো কারেন্ট তার বাদ যখন খুঁজে পাচ্ছে না, এই পুরাটা কিন্তু বাদ হয়ে যাবে। সো আমার এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে, কত হবে? 0 হবে। সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখানে কোনো ক্যালকুলেশনও করা হবে না, রাইট? আমার এখানে হচ্ছে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট আমার এখানে এইটাকে আমরা হিসাব করব 10 অ্যাঙ্গেল 0, দ্যাটস ইট। এখানে আমি এটার জন্যই মার্কস পাবো, রাইট? সো এটা হচ্ছে আমার স্টেপ 3 মিস হয়ে গেছিলো, সো এটা আমরা বলে ফেললাম। এখন আমরা আসি আমাদের আরেকটা সিম্পল জিনিসে, যে অনেক সময় সার্কিটে দেখা যাবে, সো অনেক সময় যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের
হ্যাঁ, যেমন ফল 2023-তে একটা কোশ্চেন ছিল যেখানে আমি ফর ইনস্ট্যান্স আমার একটা সার্কিট আছে, তো সার্কিটে আমার 3টা সোর্স আছে এন্ড দেখা গেল আমার 2টা সোর্সে ওমেগার ভ্যালুটা কত আসছে, 0 আসছে। সো 2টা সোর্সে ওমেগার ভ্যালু 0 আসতেই পারে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ আরও সোজা। আমার যেটা করতে হবে যে আমার এই 2টা ভ্যালুই যদি সেম আসে সেক্ষেত্রে আমার কিন্তু একটা সার্কিটে আমি 2টা কাজ করতে পারবো, কারণ ওমেগার ভ্যালু 0। সুপার পজিশন আমার কেন লাগবে, কারণ যখন হচ্ছে আমার ডিফারেন্ট ওমেগার ভ্যালু থাকবে তখন কিন্তু আমি ওই একটা ওমেগা দিয়ে বাকিগুলোর কমপ্লেক্স রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবো না। বাট যেহেতু আমার একটা ম্যাথে দেখা গেল যে ওমেগার ভ্যালু মানে 2টা সোর্স আছে বাট 2টাতেই হচ্ছে ফর ইনস্ট্যান্স এখানে 7 ভোল্ট, এখানে হচ্ছে 2 ভোল্ট, সো 2টার ওমেগার ভ্যালুই তো 0 আসে, রাইট? সো আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে, আমার কিন্তু এই 2টা সোর্সকে আমি একসাথে ক্যালকুলেশন করবো। সো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আবার আমি এই একটা সোর্স রেখে আরেকটাকে কিল করব না, আমি এই 2টা ওমেগার ভ্যালু 0-র জন্য যদি হিসাব করি এই 2টা সোর্সই অ্যাক্টিভ থাকবে, বাকি আরেকটা সোর্স যেটা ওমেগার ভ্যালু ডিফারেন্ট যেটাতে, যেমন এইটাকে আমি কিল করে দিব, এটা যেহেতু কারেন্ট সোর্স এটাকে আমি ওপেন করে দিব, দ্যাটস ইট। সো আমি আবারও বলি যাতে এই জিনিসগুলো কোনোভাবে পরীক্ষাতে এটার মার্কের সাথে মিস না হয়, ওমেগার ভ্যালু যদি সেম আসে, ফর ইনস্ট্যান্স 2টাতে ওমেগার ভ্যালু হচ্ছে 2, সেক্ষেত্রে আমি এই 2টা ক্যালকুলেশনই একসাথে করব, 2টা সোর্সই অ্যাক্টিভ থাকবে, কোনো এই 2টা সোর্সকে আমি কিল করব না। যেই ওমেগার ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট আসছে আমি সেই সোর্সটাকে কিল করে দিব, এবং আমি কারণ আমার বাকি রেজিস্টার যদি এখানে কোনো রেজিস্টার থাকে, আমার এখানে ওমেগা ইন্টু এল ইন্ডাক্টরের ক্ষেত্রে ওমেগার ভ্যালু তো 0ই হবে, তাই না? সো এটা আমি ইউজ করি বা এটা ইউজ করি আমি কিন্তু একসাথেই করতে পারবো, সো এখানে আমার কোনো অসুবিধা নাই, রাইট? সো এটা হচ্ছে কথা ছিল, এটা একটা কর্নার পয়েন্ট। দেন আমাদের এখন আসি আমাদের 5 মার্কের হিসাব নিয়ে। সো আমাদের এসি অ্যানালাইসিসে 15 মার্কস থাকবে আমাদের এতক্ষণ আমরা যেটা পড়লাম। দেন আমাদের 5 মার্কসের একটা জিনিস থাকবে যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের বোনাস হিসাবে আসবে। সো এই বোনাস যে কোশ্চেনটা আসবে সেই বোনাস কোশ্চেনটা আমরা কিভাবে করব, বোনাস কোশ্চেন আমাদের কি আসতে পারে, বোনাস কোশ্চেন এরকম হতে পারে যে আমাদের আই অফ টি এর একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের 4 cos। সো আমাদের এখানে আই অফ টি এর ভ্যালুটা ফর ইনস্ট্যান্স থাকলো 4 cos 400t মাইনাস 30 অ্যান্ড ভি এর একটা ইকুয়েশন থাকলো এইটা। সো আমাদেরকে বললো যে পাওয়ার অফ দ্য লোড কত, সো একটা সার্কিট দেওয়া আছে, বললো পাওয়ার কত, তো পাওয়ারের ভ্যালু আমরা জানি P ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আই। এখন খেয়াল রাখতে হবে, আমি কিন্তু বারবার বলছি একটা জিনিস যে ইকুয়েশন যতগুলোই থাকুক না কেন প্রত্যেকটা ইকুয়েশনই সেম প্যারামিটারে থাকতে হবে। আমার একটা ইকুয়েশন কজে থাকবে একটা সাইনে থাকবে হবে না। আরেকটা জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডের যে ভ্যালুটা, এখানে অ্যামপ্লিটিউডের ভ্যালু হচ্ছে 4, এখানে হচ্ছে -100। অ্যামপ্লিটিউডের ভ্যালুটা সব সময় ইদার পজিটিভে থাকবে নাইলে নেগেটিভে থাকবে, দুইটাই সেম প্যারামিটারে থাকতে হবে। সো এখানে আমরা দেখতেছি একটা +4 একটা -100। সো এইটা কিন্তু আমরা কোনোভাবে এই যে P ইজ ইকুয়ালস টু VI লিখে দিব, মাল্টিপ্লাই করে দিব, ক্যালকুলেটর অ্যান্সার চলে আসবে, ব্যাপারটা কিন্তু এতটা ইজি না। সো আমাদেরকে অবশ্যই দুইটাকে সেম প্যারামিটারে নিতে হবে। সো এখানে আমরা কি করব সেটা আমরা বলছি, এখন আমরা আসি প্যারামিটারে কিভাবে নেয়। আমাদের যদি অ্যামপ্লিটিউডটাকে পজিটিভ করতে হয়, নেগেটিভ থেকে পজিটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাডিশন করি, যেমন কারণ সাইন মাইনাস থিটা সমান সমান সাইন থিটা প্লাস 180 ডিগ্রি। আর যদি আমাদের সাইন থেকে কজে নিতে হয় তাহলে তো আমরা জানি কস থেকে সাইনে নিতে হইলে 90 ডিগ্রি প্লাস করি, সাইন থেকে কজে নিতে হইলে মাইনাস করি। সো আমরা যদি দেখি আই অফ টি এর ইকুয়েশন হচ্ছে এটা। ফার্স্ট অফ অল আমি এটাকে সাইনে নিতে চাচ্ছি, যেহেতু আমি সবসময় সাইন দিয়ে করবো, সো এটাকে সাইনে নিতে হলে আমি 90 ডিগ্রি অ্যাডিশন করবো। সো 90 ডিগ্রি অ্যাডিশন করলে আমার ইকুয়েশনটা এখানে কিন্তু চলে আসছে। ভোল্টেজের যে ইকুয়েশনটা সেখানে আমার এখানে মাইনাস ছিল, সো মাইনাস থেকে রিমুভ করার জন্য আমার অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাডিশন দেওয়া লাগবে। 180 ডিগ্রি অ্যাডিশন দিলে এখানে আমরা পজিটিভ লিখে ফেলতে পারবো। সো আমার ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। এখন আমরা যদি দেখি যে আই অফ টি এর যে কমপ্লেক্স ফর্ম থেকে আমরা যদি ভাঙি তাহলে এটা আসে 4 অ্যাঙ্গেল 60, এটা আসে 100 অ্যাঙ্গেল 30। এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের পাওয়ার, রাইট? এখানে আমাদের অ্যান্সার শেষ। বা এটাকে আমরা এখানেও লিখতে পারি এইভাবে, সাইনটা আর ওমেগাটা আমরা মাইনাস করছিলাম সেটাকে আমরা লিখতে পারি। এখন আসি আরেকটা কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এক্সামে আসবে, সেটা হচ্ছে আমাদের লিডিং বা ল্যাগিং। সো লিডিং বেসিক্যালি হচ্ছে যে লিড করে, আর ল্যাগিং হচ্ছে যে কপি করতেছে। সো আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, যে গ্রাফ দেখে আমাদের বুঝতে হবে যে কে কতটা ডিগ্রি লিড করতেছে। সো আমাদের বেসিক্যালি একটা ভোল্টেজ আর
কারেন্টের গ্রাফ দেওয়া থাকবে, সেই ভোল্টেজ কারেন্ট গ্রাফ দেখে আমাদের বলতে হবে যে ভোল্টেজটা কারেন্টকে লিড করতেছে না কারেন্টটা ভোল্টেজকে লিড করতেছে। সো সেটা কিভাবে বলবো? সো এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, এখানে বলতেছে যে এইটা ভি ইনপুট, এইটা ভি আউটপুট। সো যে আগে থাকবে, অর্থাৎ এখানে আমরা বুঝতেছি যে এই যে ছোটটা আছে এইটা অ্যামপ্লিটিউড 2 তে আগে ক্রস করছে, দেন হচ্ছে এই বড়টা হচ্ছে 4 এ গেছে। সো 2 থেকে 4 এ যাইতে হইলে অবশ্যই আগে 2 ক্রস করে যেতে হবে, ঠিক আছে? খুব একটা বেশি ভালো বোঝানো হইল না, ট্রাস্টেড বোঝানো হইল না, বাট এটা আসলে ম্যাথস দেখে বোঝা যায়। কীভাবে বুঝবো? আমি ধরলাম আমি হচ্ছে ভি ইনপুটের ইকুয়েশনটা লিখবো। তো ইকুয়েশনটা কীভাবে লেখে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে অ্যামপ্লিটিউডটা কত? ভি ইনপুটের দিকে যদি তাকাই, ভি ইনপুটের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে আমরা 4 এ টাচ করছে, রাইট? সো এইটা হচ্ছে 4। সো 4 আমরা লিখলাম, সাইন লিখলাম, ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এফ, আর এফ এর ভ্যালু হচ্ছে 1/t। সো টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ড হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা গ্রাফটাকে দেখব। আমরা যদি এখান থেকে দেখি এই ভ্যালুটা আবারও এই জায়গাটায় কখন আসছে? এখানে আসছে, এটার ভ্যালু হচ্ছে 40, এটার ভ্যালু হচ্ছে 0, টাইম পিরিয়ডটা কত? 40। সো 2 পাই বাই 40। সো 40 কিন্তু এটা হচ্ছে মিলি সেকেন্ডে ছিল। সো 40 × 10⁻³ 2 পাই। আর এই যে টিটা আছে এটা কিন্তু কত হবে সেটাতে আমরা আসতেছি পরে। এটা হচ্ছে কত হবে? টিটা কত হবে? আচ্ছা, এই টিটা হচ্ছে আমরা যদি দেখি ছোট হাতের টিটা, সেটা হচ্ছে আমাদের অরিজিন থেকে, অর্থাৎ এই যে জিরোটা, এই জিরো থেকে কত ডিগ্রি ও পিছানো আছে সেইটা আমরা এইটা দিয়ে হচ্ছে জাজ করি। সো এইটা আমরা শুরু করছি কোথা থেকে? 0 থেকে। সো এটা কিন্তু 0 থেকেই শুরু হয়েছে, এর এক্স অ্যাক্সিসে কিন্তু আর কোনো মানে ছিল না, এটা কিন্তু 0 থেকেই কাট করা শুরু হয়েছে। এর আগে যেটা ছিল এটা হচ্ছে এইদিকে। সো এইদিকেরটা কাউন্ট হবে না, আমরা 0 থেকে হিসাবটা করব। সো ওর টি এর ভ্যালুটা হবে হচ্ছে, যেহেতু ডিস্টেন্স আমরা দেখতেছি, সো এর পিছনে কোনো ডিস্টেন্স নাই, সো এটা হচ্ছে টি এর ভ্যালুটা 1 হবে বা টি থাকবে। সো এইটা হচ্ছে আমাদের ভি ইনপুটের হচ্ছে আমার ইকুয়েশন। এখন আমি ভি আউটপুটের ইকুয়েশনটা যদি দেখি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইখানে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের এই কার্ভটা। সো এই কার্ভে আমাদের হচ্ছে টি এর একটা হচ্ছে কি আছে? টি এর একটা পিছানো আছে। কিভাবে বুঝলাম? এই টিটা এই অরিজিন থেকে কিন্তু -5 পিছানো, রাইট? মানে তার ডিস্টেন্সটা হচ্ছে 5। সো যখন এরকম পিছানো থাকবে তখন আমাদের এই যে ডেল্টাটা আমরা ইউজ করতেছি, এইটা একটা হচ্ছে ফর্মুলাতে আমরা ফেলাইতে পারি, যে ফর্মুলাটা হচ্ছে T0/T × 360 ডিগ্রি, যেখানে T0 এর ভ্যালুটা হচ্ছে কতটুকু ডিস্টেন্স অরিজিন থেকে পিছানো। সো 5 × 10⁻³ টাইম পিরিয়ড কিন্তু সেম থাকবে। কেন? কারণ এটাও যদি আমরা দেখি এখান থেকে শুরু করলে ও আবারও এখানে আসছে কততে? 35-এ, আর এখানে হচ্ছে 5 ছিল। সো 35 আর 5 40 হয়। সো এখানেও কিন্তু আমার 40 থাকতেছে × 360, এইটা ক্যালকুলেশন করলে আমার 45 ডিগ্রি থাকে। সো এইটা দেখে আমি বুঝতে পারবো যে কে লিড করতেছে, কে ল্যাগ করতেছে। সো এইটার ভ্যালু, যার ইকুয়েশনে অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস থাকবে কত ডিগ্রি, তাহলে আমি বুঝবো যে যেমন ভি আউটপুটে +45 ছিল, আর ভি ইনপুটের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ভি আউটপুটটা ভি ইনপুটকে লিড করতেছে বাই 45 ডিগ্রি। সো আমি বলতে পারি ভি আউটপুট লিডস ভি ইনপুট বাই 45 ডিগ্রি, রাইট? সো এটার সামারিটা কি? সামারিটা হচ্ছে বেসিক্যালি আমার এরকম একটা লিডিং ল্যাগিং গ্রাফ দেওয়া থাকবে। লিডিং ল্যাগিং গ্রাফ থেকে আমরা হচ্ছে ফার্স্টে দুইটা ইকুয়েশন লেখার ট্রাই করব। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে ইকুয়েশনের ফরম্যাট, যেখানে হচ্ছে আমাদের যে ডেল্টাটা আছে সেই ডেল্টাটা ডিপেন্ড করবে অরিজিন থেকে ও কতটা পিছানো বা আগানো। সো এইটা দেখতেছি যে এই যে মোটা গ্রাফটা অর্থাৎ ভি ইনপুটটা সেটা কিন্তু অরিজিন দিয়েই কাট করছে, বাট এই যে আমাদের ছোট গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু অরিজিন দিয়ে কাট করে নেই। সো এই যে অরিজিন থেকে কতটা পিছানো ছিল সেটা দিয়ে আমার বুঝতে হবে যে আচ্ছা এটা লিড করতেছে আমার, যেহেতু এটা পিছানো আছে, রাইট? সো এটা আগে গেছে দেন না হচ্ছে এটা গেছে, রাইট? সো বেসিক্যালি জিনিসটা এভাবে চিন্তা করা যায় যে এটা যদি একটা রেস হয়, এটা আগে গেছে দেন ও পরে এসে গেছে, রাইট?
সো এইটাকে ভিজুয়ালি হচ্ছে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, বাট আমরা ইকুয়েশন লিখলে আমরা বুঝতে পারবো অ্যাঙ্গেলটা দেখে যে এত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের লিড করবে। সো বেসিক্যালি আমাদের এটাই বলবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল লিড করতেছে। ইকুয়েশনও দেওয়া থাকতে পারে অথবা হচ্ছে আমাদের ছবি দেখেও বলতে পারে। এইখানে একটা কোশ্চেন আমাদের বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইম্পিডেন্স জেড আননোন। ইম্পিডেন্স হচ্ছে কমপ্লেক্স রেজিস্ট্যান্সকে আমরা ইম্পিডেন্স বলি ইউনিটটাকে। সো হচ্ছে এটাই বলছে যে জেড আননোন, এটা হচ্ছে একটা ইন্ডাক্টর যদি হয় এইটার হেনরির ভ্যালুটা কত, মানে এটার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। তো আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, যেখানে আই এর একটা ইকুয়েশন দেওয়া, ভি এর একটা ইকুয়েশন দেওয়া, অ্যান্ড দুইটা ইকুয়েশনে কিন্তু সেম প্যারামিটারে আছে, এটাও হচ্ছে কজে আছে এটাও কজে আছে, রাইট। সো এখানে 100টি হবে, দুইটা ইকুয়েশনের ওমেগার ভ্যালু কিন্তু সেম হইতে হবে মাস্ট। সো এখানে ওমেগার ভ্যালুটা সেম এবং সেম প্যারামিটারই আছে। সো আমার এটাকে আর সাইনে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু দুইটাই কজে আছে। 2 অ্যাঙ্গেল -60, 4 অ্যাঙ্গেল -30, এই দুটাকে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে রেজিস্ট্যান্স পাবো 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের বলছে যে এই অ্যান্সারের উপর বেস করে আমাদের সার্কিটটাকে গেস করতে হবে এবং ওই ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। সো এটা খুবই ইজি, কারণ এটা দেখিয়ে বুঝতেছি এটা ইন্ডাক্টর। কেমনে বুঝলাম? ইন্ডাক্টরের ফর্মুলা কি? ওমেগা এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। শুধুমাত্র ইন্ডাক্টরই হচ্ছে 90 ডিগ্রি পজিটিভ হয়, ক্যাপাসিটর হলে 90 ডিগ্রি নেগেটিভ হইতো। তো এটার ভ্যালুটা যদি 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু আমরা এখান থেকে দেখতেছি কত? 100। তাহলে 100 ইন্টু, তাহলে 100 ওমেগা মানে 1/100, তাই না? 1/100 তো না, 100 হবে, রাইট। আর এইটার অ্যান্সারটা আসছে 2, তার মানে হেনরিটা কত হওয়া উচিত? মানে বুঝতেছি আমরা কথাটা, ওমেগা এল এটার ভ্যালু যদি 100 ইন্টু 2 হয়, রাইট। সো মানে 100কে কত দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে অ্যান্সারটা লাস্টে 2 দাঁড়াবে। তো সেটা কিন্তু আমরা বুঝতেছি যে 1/50 দিয়ে যদি আমরা ইন্টু করি তাহলে 50টা এটার সাথে কাট হয়ে গেলে 2 হবে। সো বেসিক্যালি 2 হেনরি হচ্ছে আমাদের অ্যান্সারটা এখানে আসতেছে, যেহেতু 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এটা কি হবে? 1/50 হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। যদি না বুঝে থাকি আবারও রিক্যাপ করি, আমাদের কমপ্লেক্স ফর্মে হচ্ছে 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসছে। সো এটার সিম্পল ফর্মটা কি হবে? আমরা জানি ওমেগা এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইভাবেই তো এটা আসে, তাই না? তো ওমেগার ভ্যালুটা কত? 100, এটা তো অলরেডি দেওয়াই আছে। সো এই 100-এর সাথে কত মাল্টিপ্লাই করলে পুরোটার অ্যান্সার আসে 2, 1/50, রাইট। সো 1/50টাই তো হচ্ছে আমার ইন্ডাকটেন্সের হেনরির ভ্যালু, রাইট। সো এটা এখানে বলছে। আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে যে ভোল্টেজ অ্যাক্রস আর লোড দেওয়া আছে অ্যান্ড আই অফ টি এর ভ্যালু দেওয়া আছে। এখন আমাদেরকে ইকুয়েশন দেখে বলতে হবে যে কোনটা লিড করতেছে। তো ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমাদের দেখতে হবে যে এই দুইটা ইকুয়েশন কি সেম প্যারামিটারে আছে কিনা। দুইটা ইকুয়েশন যদি আমরা দেখি যে এটা কিন্তু কজে আছে, এটা আছে মাইনাস সাইনে। সো ফার্স্ট অফ অল কি করতে হবে? এই মাইনাস থেকে হাঁটানোর জন্য 180 ডিগ্রি দিয়ে অ্যাডিশন করতে হবে। এটা করলাম, তাহলে এটা সাইনে চলে আসলো। এখন এটা সাইনে আছে, এটা কজে আছে। সো এই কজটাকে আমরা সাইনে নিতে হলে প্লাস 90 ডিগ্রি দিতে হবে, যেটা আমরা এখানে করলাম। এখন আমাদের লাস্টে আমাদের ভ্যালুটা এরকম আসে, এই দুইটা হচ্ছে আমাদের ভ্যালু আসে। এখন একটা জিনিস, সরি এটা না, একটা জিনিস আমরা কিন্তু ছোটবেলায় পড়ছি যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসে, এটা অ্যান্সারটা আসে, বাট এই দুইটা অ্যান্সার দেখে এই দুইটা অ্যান্সার কিন্তু কমপ্লিট না। কেন কমপ্লিট না? কারণ এই দুইটা অ্যান্সার কি, মানে এখানে -520 আর যেখানে এটার ভ্যালুটা আসতেছে 210। সো দুইটার মাঝে কিন্তু অনেক ডিফারেন্স, রাইট। সো এটাকে আমরা করতে পারি যেরকম আমরা আগে ছোটোবেলায় করতাম, যে যদি 3 পাই থাকে, সো ওইটাকে আমরা কি করতাম, যদি একটা অ্যাঙ্গেল 360 ডিগ্রি ঘুরে, সো ঘুরে যদি আবার কোথাও যায়, ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 360 প্লাস 45। সো বেসিক্যালি আমরা 360টাকে মাইনাস দিয়ে 45টাকে রাখতে পারি, কারণ ও দুইবার তো ঘুরছে। সো বেসিক্যালি ওইটাই যে এখানে যদি অনেক বড় ডিগ্রি আসে, 360 থেকেও যদি বড় ডিগ্রি আসে, তখন আমরা বুঝবো যে আমাদের এটা একবার 360 ঘুরছে। সো -520কে 360 দিয়ে অ্যাডিশন করলে -160 আসে। দেন এইটার সাথে এখন এই অ্যাঙ্গেলটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারতেছি যে কি দেখতে পারতেছি, এখানে 50 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। তাহলে আমরা বুঝতেছি যে আই অফ টিটা লিড করতেছে, এটার অ্যাঙ্গেল কম। সো আই অফ টিটা লিড করতেছে ভি অফ টিকে বাই 50 ডিগ্রি, রাইট।
সো 50 ডিগ্রিতে সে হচ্ছে লিড করতেছে। সো এটা কিন্তু মাইনাস থাকলে একটু কনফিউজিং, মানে প্লাস থাকলে কিন্তু যে বেশি হইতো সেই লিড করতো, বাট মাইনাস থাকলে যে কম হবে সেই ইকুয়েশনটাই হচ্ছে লিড করবে, রাইট। সো আই অফ টি কারেন্টটা হচ্ছে লিড করবে ভোল্টেজকে বাই 50 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের ডান। সো এটাই হচ্ছে আমাদের ফুল 20 মার্কসের টপিকস, যেখানে 5 মার্কসটা হচ্ছে বোনাস। এখানে কিন্তু বোনাসটা খুব বেশি কমপ্লেক্স না, অ্যান্ড এই বোনাসটাও অ্যাটেম্প করা উচিত আমাদের, কারণ এইখানের বোনাসটাই হচ্ছে আমাদের পরে যে হার্ড টপিকগুলো আছে সেখানের কম মার্কসটাকে কভার করবে, রাইট। সো এটাই হচ্ছে আমাদের টপিক, ক্লিয়ার। সো আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, যেই টপিকটা নিয়ে আমরা আসতেছি।